এরপর সে চাকুটা যখনই পেটে ঢুকাতে চায় তখন ইয়াং জোরে জোরে হাসতে থাকে। আসলে এই চাকুটা ছিল নকল। তখন মিস্টার সু বলে, আরে ইয়াং, তুমি এই মেয়েটাকে এত ভয় কেন দেখাচ্ছ? মুদান এখানে এসে বলে, আপনি তাহলে ভূত না? কিন্তু আমি যে ওই দিন দেখলাম। ইয়াং বলে, কি দেখেছো তুমি? এরপরে ইয়াং সবকিছু সত্যি বলতে থাকে। সে বলে, নিং রাজা মিস্টার সুকে মারার জন্য লোক পাঠিয়েছিল। তবে ইয়াং এই কথাটা জানতে পারে, তাই শেষ সময় গিয়ে সে মিস্টার সুকে বাঁচিয়ে নেয়। তবে সে মিস্টার সুয়ের পোশাক আর তার হাতের আংটি অন্য একটা লোকের শরীরে পরিয়ে আসে এবং সকল ডেড বডিগুলোকে পানিতে ফেলে দেয়, যাতে পরদিন তারা বুঝতে পারে যে মিস্টার সু মারা গেছে। মুদান বলে, তাহলে এখন সব সত্যি কথা আমাকে কেন বলে দিলেন? ইয়াং বলে, কারণ আমার বাড়িতে প্রায় অনেক অফিসিয়ালরা আসা যাওয়া করে। মিস্টার সুয়ের এখানে থাকা নিরাপদ না, তবে তোমার প্যাভিলিয়নটা একদম নিরাপদ। যেহেতু তুমি সেখানে থাকো, তাই আমি চাই মিস্টার সু তোমার সাথেই থাকবে, আর আমি জানি তুমি তার অনেক দেখাশোনা করবে। মুদান বলে, আমি বুঝতে পেরেছি। এরপরে মুদান মিস্টার সুকে তার প্যাভিলিয়নে নিয়ে আসে। এরপরে আমরা ইয়াং, মহারাজ আর দুজন অফিসিয়ালকে একসঙ্গে কথা বলতে দেখি। এখানে আমরা বুঝতে পারি বর্তমানে বেশিরভাগ ক্ষমতাই নিংরাজের হাতে আছে, আর সেজন্য সে যেগুলো অপরাধ করছে তার কোনো প্রমাণই সে রাখে না। এই কারণে এরা সবাই আড়ালে থেকে তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে। এরপরে একদল কয়েদিদের নির্বাসনে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন তাদের মধ্যে একজন বাথরুমে যাওয়ার নাম করে একটু ভেতরে চলে আসে, আর এরপর তার সাথে থাকা গার্ডকে মেরে সে সেখান থেকে পালাতে চায়। তবে তখন আরেকজন মুখোশ পরা লোক তাকে ধরে ফেলে। এদিকে সওদাগরদের লিডারদের সাথের একজন লোক জানতে পেরেছে মুদানেরা নিজেরাই সার তৈরি করছে। এই কারণে সে তার লোকের কানে কানে কিছু একটা প্ল্যান বলে দেয়। এরপরে মুদান যখন বাড়িতে আসে তখন সে ইয়াংদের বাড়িতে গান বাজনার শব্দ পায়, তাই সে সেখানে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় একজন লোক ইয়াং এর বাবা মায়ের লাভ স্টোরি বর্ণনা করছিল, যেখানে ইয়াং এর বাবা তার মাকে বলেছিল যে সে জীবনে শুধুমাত্র একটাই বিয়ে করবে, অর্থাৎ তার মাকে। এছাড়া সে জীবনে কোনো কনকিউবাইন রাখবে না, এমনকি সে তার স্ত্রীকে অনেক ভালোবাসতো। সেই লোক ইয়াংকে বলে, আমি আপনার বাবা মার কাহিনী সুন্দর করে ফোটাতে পেরেছি তো? ইয়াং বলে, খুব সুন্দর হয়েছে, আপনি একটু এদিকে আসুন। সে তাকে ডেকে এনে তাকে প্রচন্ড মারধর শুরু করে। মুদান তো ভীষণ অবাক হয়ে যায়। তবে মুদান এখানে ইয়াংকে কিছু জিজ্ঞেস করার সাহস পায় না। রাতের বেলা ইয়াং খাবারের ঘ্রাণ পায়, তাই সে সরাসরি চলে আসে মুদানের ঘরের কাছে। মুদান বলে, আমি রান্না করছিলাম, ভাবছিলাম রান্না শেষ হলে আপনাকে ডাকবো, কিন্তু আপনার নাক তো এত তীক্ষ্ণ যে ডাকার আগেই আপনি চলে এসেছেন। এরপরে মুদান তাকে তার কাছে বসায় আর তার রান্না করা খাবার খেতে দেয়। মুদান বলে, আপনার মায়ের মৃত্যুবার্ষিকী আসতে চলেছে, এই জন্য কি আপনার মন খারাপ? ইয়াং বলে, বাবা মায়ের ভালোবাসার কথা পুরো রাজধানী জানে। সবাই বলে আমার বাবা মা নাকি একজন একজনকে খুব ভালোবাসতো। আমার বাবা নাকি আমার মায়ের জন্য দ্বিতীয় কোনো বিয়ে করেনি, সে তাকে অনেক ভালোবাসতো। কিন্তু এই সবকিছুই মিথ্যা কথা। মুদান বলে, কিন্তু আমিও তো শুনেছি আপনার বাবা দ্বিতীয় কোনো বিয়ে করেনি। ইয়াং বলে, কারণ উনি বিয়ে করার কোনো সাহস পায়নি, কারণ আগেই উনি আমার মাকে কথা দিয়ে রেখেছিল যে উনি দ্বিতীয় কোনো বিয়ে করবে না। প্রথমে যখন আমরা লোয়াং শহরে ছিলাম তখন আমাদের পরিবার অনেক ভালো ছিল। এরপরে যখন আমরা রাজধানীতে চলে আসি তখন এখানে অনেক মহিলাদের দেখে আমার বাবা পাগল হয়ে যায়। সে আরেকজন মহিলাকে ভালোবেসে ফেলে, তবে সে তাকে বিয়ে করে না, সে তাকে আলাদা এক বাড়িতে নিয়ে গিয়ে থাকে। এমনকি সে আমাদের বাড়িতে আসার কথা ভুলেই যেত। আমার মা অসুস্থ হয়ে মারা যায়, কিন্তু আমার বাবা তাকে দেখতে আসে না। এতটাই গভীর ছিল তাদের ভালোবাসা। আমি তোমার ডিভোর্স হতে সাহায্য কেন করেছি জানো? কারণ আমার মনে হয় আমার মাও হয়তো তোমার মতোই ছিল। আমার মা যদি ওই সময় বাবার থেকে ডিভোর্স নিয়ে নিত তাহলে হয়তো আমার মা আজ বেঁচে থাকতো। তাই আমি তোমার ডিভোর্স করিয়েছিলাম যাতে তুমি ভালো থাকো। মুদান বলে, আমি শুনেছি আপনি ওয়াদা করেছেন আপনি বিয়ে করবেন না, এটা কি ইয়াং বলে, বিয়ে করে কি হবে? বিয়ে মানুষকে শুধু কষ্ট দেয়। মুদান বলে, হ্যাঁ ঠিকই, আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিয়ে করব না। ইয়াং বলে, তুমি একটা মেয়ে, তুমি বিয়ে ছাড়া কয়দিন থাকবে? মুদান বলে, আপনি থাকতে পারলে আমি কেন থাকতে পারবো না? ঠিক আছে, আমরা তাহলে একটা বাজি ধরি, দেখি কে আগে বিয়ে করে। ইয়াং বলে, বাজি ধরলে বড় টাকার ধরো। মুদান বলে, হ্যাঁ ঠিক আছে, আমি বাজি ধরলাম 1,00,000 কয়েনের। আমি আগে বিয়ে করলে আপনি গরিব হয়ে যাবেন, আর আপনি আগে বিয়ে করলে আমি নিঃস্ব হয়ে যাব। মুদান খাতা কলম আনতে চাইলে ইয়াং বলে, দরকার নেই, আমরা এখানেই সাইন করতে পারবো। সে টেবিলের উপর খোদাই করে সেখানে সাইন করে দেয়। হঠাৎ করে মুদান একটা কয়লা তুলে নিলে ইয়াং প্রচন্ড ভয় পেয়ে যায়। মুদানও বুঝতে পারে যে ইয়াং আগুন দেখে ভয় পায়, তাই সে কয়লাটা নিয়ে তাকে ভয় দেখাতে থাকে। একসময় তারা দুজনেই পড়ে যায়। মুদান তাড়াতাড়ি তার বাগানে দেখতে যায় যে কয়লাটা কোথায় পড়লো। তখন সে দেখতে পায় সেখানে তার লাল পিউনি ফুল গাছে একটা লাল পিউনি ফুল ধরেছে।
এতে তো সে ভীষণ খুশি হয়ে যায়। তারা সেখানে ড্রিঙ্ক করতে থাকলে ইয়াং তার গায়ে নিজের শীতের পোশাকটা দিয়ে দেয় যাতে মুদানের ঠান্ডা না লাগে। এখানেই সিন কাট হয়ে যায়। পরদিন সকালে মুদানের ঘুম ভাঙলে সে তার সাথে ইয়াংকে দেখতে পায়। সে তাকে মন ভরে শুধু দেখতেই থাকে। যখনই সে পেছনে ঘুরে তাকায় তখন সে দেখতে পায় সেখানে একজন মহিলা অনেকগুলো লোক নিয়ে বসে আছে। আসলে এটা ছিল ইয়াং এর আন্টি, মানে ইয়াং এর খালা। এরপরই দেখা যায় ইয়াং এর খালা ইয়াংকে ধরে বেঁধে রেখেছে। সে বলে, রাত্রে বেলা একটা মেয়ের সঙ্গে সারা রাত কাটিয়েছ, তুমি জানো মেয়েটার কত বদনামি হবে, এখনই তোমাকে এই মেয়েটাকে বিয়ে করতে হবে। ইয়াং বলে, আপনি ভুল করছেন, আমরা ড্রিঙ্ক করেছিলাম তাই কখন জানি ঘুমিয়ে পড়েছি, আমাদের মধ্যে এমন কিছুই হয়নি। কিন্তু তার আন্টি তো এই কথা একদমই মানতে রাজি না। মুদানও বলে যে সত্যি আমরা একজন একজনকে পছন্দ করি না। ইয়াং এর আন্টি বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য অনেক উপহার পাঠিয়ে দেব, 1000 স্বর্ণ মুদ্রা, 100 গজ কাপড়। ইয়াং তো এগুলো শুনে তাড়াতাড়ি লাফিয়ে উঠে বলে, মুদান তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার সাথে অনেক ভালো থাকবে। মুদান তো প্রচন্ড ক্ষেপে যায়। সে তাকে সরিয়ে দিয়ে বলে, আপনি আর আমি শুধুমাত্র বিজনেস পার্টনার, আপনি এখন এগুলো কি বলছেন? ইয়াং বলে, দেখেছো আন্টি, আমি ওকে পছন্দ করি কিন্তু ওই আমাকে বিয়ে করতে চায় না। মুদান কিছু বলতে চাইলে ইয়াং তার মুখ চেপে ধরে। এরপর তাকে চোখ দিয়ে ইশারা করে বোঝায় যে এখন তাকে নাটক করতে হবে। এরপরই মুদান তাকে একটা চড় মারে আর বলে, তুমি যদি আর কখনো আমার পেছন পেছন ঘোরো, আমি তোমাকে বলে রাখছি আমি কিন্তু তাহলে আর বাঁচবো না। এই বলে সে চলে যায়। ইয়াং চিৎকার করে বলতে থাকে, আমি যাকে ভালোবাসি তাকে যদি বিয়ে না করতে পারি তাহলে আমি আর বিয়েই করব না। ইয়াং এর আন্টি বলে, কত ভালো একটা মেয়ে। ইয়াং অবাক হয়ে বলে, হ্যাঁ। তার আন্টি বলে, এই মেয়েটাকেই বউ বানাতে হবে। এরপরে দেখা যায় ইয়াং এর আন্টি মুদানের জন্য অনেক উপহার নিয়ে এসেছে। সে মুদানকে বলে, বলো তুমি কেন আমার ভাগিনাকে পছন্দ করো না? ও অনেক ভালো একটা ছেলে। হ্যাঁ, ও উপরে উপরে হয়তো দেখায় যে অনেক খারাপ, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো, ও অনেক ভালো ছেলে, ও তোমাকে অনেক ভালো রাখবে। মুদান বলে, কিন্তু আমার ওনার মতো লোক পছন্দ না। তার আন্টি বলে, তাহলে তুমি বলো তোমার কেমন ছেলে পছন্দ? মুদান বলে, এমন একজন লোক যে আমাকে বুঝবে, যে আমার মন বোঝার চেষ্টা করবে, আমি কিছু বলার আগেই সে বুঝে যাবে আমার এখন কি দরকার, যে আমাকে মন থেকে ভালোবাসবে। তার আন্টি এই কথায় ভীষণ খুশি হয়। এরপরেই ইউ এসে মুদানকে বলে, ম্যাডাম আপনাকে আবার ডেকেছে। মুদান বলে, আমি তো বলেই দিলাম যে ইয়াং আমার পছন্দ না। ইউ বলে, আমি তো জানি না, আপনি যান এখন সাহেবের সঙ্গে কথা বলুন, সাহেব ভেতরে আছে। মুদান ঘরের ভেতরে আসলে ইউ বাইরে থেকে দরজা লাগিয়ে দেয়। মুদান ভেতরে এসে দেখতে পায় ইয়াংকে তো এরা ধরে বেঁধে রেখেছে। মুদান তার মুখ খুলে দিলে ইয়াং বলে, তুমি আন্টিকে কি বলেছো যে আন্টি আমাকে এখানে বেঁধে রেখেছে? আন্টি বলছে, আমার নাকি তোমাকে বুঝতে হবে, তাহলে নাকি তুমি আমাকে বিয়ে করবে। দেখা যায় আসলে বাইরেই তারা দাঁড়িয়েছিল। আন্টি জোরে জোরে বলতে থাকে, মুদান এখানে তুমি 4 ঘন্টা বন্দি থাকবে, এরপরেও যদি তোমার ইয়াংকে পছন্দ না হয় তাহলে আমি আর তোমাকে জোর করব না। এরপরে মুদান আর ইয়াং একসঙ্গেই ছিল। এখানে ইয়াং এর ছোটবেলার অনেক ঘটনা লেখা ছিল, যেগুলো পড়ে মুদান হাসতে থাকে আর ইয়াং তার মুখ চেপে ধরে রাখতে থাকে। এগুলো আবার আন্টি আড়াল থেকে দেখছিল। এরপরে আন্টি সেখান থেকে চলে যায়। এখানে এই সিন কাট হয়ে যায়। পরদিন সকালে আন্টি বলতে থাকে, তোর মধ্যেই কোনো সমস্যা হয়তো আছে, নয়তো এত সুন্দর মেয়েটা তোকে কেন পছন্দ করলো না? যাই হোক, এখন আর আমি ওকে জোর করতে পারবো না। এরপরে মুদানের দোকানের সামনে আরেকজন মহিলা এসে বলে যে এই দোকানের মালিক অর্থাৎ মুদানের উপরে খারাপ আত্মা ভর করেছে এবং সে এখন সাধারণ মানুষ ধরে মারছে। মুদান এবং তার সাথে থাকা সবাই এই কথা অস্বীকার করে। তবে তখনই তাদের দোকানের একটা ছেলে অসুস্থ হয়ে যায়। এই ছেলেটা কোনোভাবে এসব খারাপ লোকেদের কাছ থেকে টাকা নিয়েছে। সেখানে থাকা সকল লোকেরা মুদানকে অনেক অপমান করে চলে যায়। এদিকে ইয়াং আর তার আন্টি একটা দোকানে এসেছিল। তখনই তারা শুনতে পায় মুদানের দোকানে কি কি ঘটেছে। ইয়াংকে তার আন্টি বলে, এখনই তোর সুযোগ, গিয়ে ওকে সাহায্য কর, তাহলে ও তোর প্রস্তাব মেনে নেবে। রাতের বেলা মুদান সাহায্যের জন্য ইয়াং এর কাছে আসতে চাইছিল। তখনই সে দেখতে পায় সামনে ইয়াং দাঁড়িয়ে আছে, অর্থাৎ ইয়াংও তার সঙ্গে কথা বলতে এসেছে। এরপরে ইয়াং ভেতরে চলে আসে। ইয়াং বলে, আমি জানি এগুলো কে করেছে। মুদান বলে, আমিও জানি, সওদাগরদের লিডারের সাথে যে চামচাটা থাকে সে করেছে। আমি একটা প্ল্যান সাজিয়েও ফেলেছি, তবে আমাদের কাছে অনেক বড় অ্যাক্টর আছে, মানে আপনি, তাই আমি চাই আপনি আমাকে সাহায্য করুন। ইয়াং তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। পরদিন ইয়াং সেই শয়তান লোকের দোকান থেকে একটা সেন্টের পাউচ কিনে আনে। রাস্তায় এসেই সে রক্ত বমি করতে শুরু করে, অর্থাৎ মুদানের দোকানের সামনে এসে। তখনই সেখানে কোত্থেকে একজন তান্ত্রিক এসে হাজির হয়, অর্থাৎ এগুলো তো আগে থেকেই প্ল্যান করা। এই লোক এখানে তন্ত্রমন্ত্র করে বলে মুদানের কোনো সমস্যা নেই, তার উপরে কোনো কিছুর ছায়া নেই, আসল ছায়া হলো এই পাউচটার ভেতরে। ইয়াং তো সেটাকে ছুঁড়ে ফেলে দেয়। এরপরে মুদান তার দোকান থেকে আরেকটা পাউচ নিয়ে আসে আর বলে, এটা অনেক ভালো ভালো সুগন্ধি দিয়ে তৈরি,
আপনি এটা একবার ব্যবহার করে দেখুন। ইয়াং সেটা লাগানোর পরেই বলে, আরে আমার শরীর তো অনেক ভালো লাগছে, আমার শরীরে আগের থেকে অনেক এনার্জি ফিল হচ্ছে, এই পাউচটা তো আসলেই অনেক ভালো। মুদান আর তার সাথের লোকেরা বলতে থাকে, এই পাউচে অনেক ব্লেসিং রয়েছে। ইম্পেরিয়াল এক্সামে যে সকল স্টুডেন্টরা পরীক্ষা দেবে তারা যদি এই পাউচ ব্যবহার করে তাহলে তাদের এক্সাম অনেক ভালো হবে, তারা সহজেই অফিসিয়ালে চাকরি পেয়ে যাবে। এগুলো শুনে তো মুদানদের দোকানে ভিড় পড়ে যায়। সকল ইম্পেরিয়াল স্টুডেন্টরা সেখানে গিয়ে এই পাউচ কিনতে থাকে। অর্থাৎ মুদান আর ইয়াং এর অ্যাক্টিং সফল হয়েছে। এর পরের সিনে মুদান ইয়াং এর আন্টির মাথায় তেল মালিশ করে দিচ্ছিল। ইয়াং এর আন্টি বলে, তুমি কেন ইয়াংকে পছন্দ করো না? ইয়াং অনেক ভালো ছেলে, আমি জানি ও একটু দুষ্ট প্রকৃতির, তবে তুমি চাইলে ওকে ভালো বানাতে পারবে। মুদান, তুমি ওর সুখের দিনগুলোতে ওর সাথে তো থাকবেই, তবে আমি চাই ওর দুঃখের সময়গুলোতেও তুমি ওর সাথে থাকো। আমার ভাগিনার জীবনে অনেক কষ্ট, তবে যখন ও মন খারাপ করে থাকে তখন যদি ওর সাথে কেউ থাকে তাহলে হয়তো ও আর একটু ভালো থাকবে। মুদান তখন ইয়াং এর আন্টিকে সব সত্যি কথা বলে যে আসলে ইয়াং আর তার মধ্যে ভালোবাসার কোনো সম্পর্কই নেই, তারা আসলে একটু নাটক করেছিল যাতে ইয়াং এর আন্টি ইয়াংকে বিয়ের জন্য প্রেশার না দেয়। ইয়াং এর আন্টি বলে, তাহলে তুমি যে এখন আমার মাথায় তেল ম্যাসাজ করতে এসেছো, এই জন্য কি তোমাকে টাকা দিতে হবে? মুদান বলে, না না, এটা তো আমি মনের ইচ্ছায় এসেছি। তার আন্টি বলে, আমি তোমাকে চিনতে ভুল করিনি। এরপরে ইয়াং এর আন্টি মুদানের ইউলো গাছটা নিয়ে চলে যেতে চাইছিল, ইয়াং আবার সেটা রেখে দেয়। সে বলে, আপনি গাছ নিয়ে গিয়ে কি করবেন? তার আন্টি বলে, জানি তো আমি, এই গাছ প্রতিদিন মুদান এসে দেখাশোনা করে, তাই তুমি চাও না যে এই গাছটা তোমার হাতছাড়া হোক, তাই না? এর পরের বার আমি সেদিনই আসবো যেদিন তুমি বড় আয়োজন করে বিয়ে করবে। এরপরে ইয়াং এর আন্টি চলে যায়। পরের সিনে দেখা যায় যিশুর বাবা মা রাজধানীতে এসেছে। যিশুর বাবাকে নিয়ে নিংরাজার সঙ্গে দেখা করতে আসে। এখানে যিশুর বাবা নিংরাজার জন্য অনেক উপহার নিয়ে এসেছিল। নিংরাজাও তাকে উপহার হিসেবে একটা কুকুর দেয়, যেটাকে যিশুর বাবা অনেক আদর করতে থাকে, এমনকি তার সামনেই সেটাকে চুমু খেতে থাকে। আর এগুলো দেখে নিংরাজা আর তার সাথে লোকেরা হাসাহাসি করছিল। যিশু স্পষ্ট বুঝতে পারে নিংরাজা তাদেরকে কত ছোট লোক মনে করে। এদিকে যিশুর মা বাজারে ভালো ফুলের দোকান খুঁজছিল। তখনই সে দোকানের ভেতর মুদানকে দেখতে পায়। সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর আগে বাড়ি ফিরে যেতে বলে। একটু পরেই আমরা মুদানকে দেখি যে কিনা বিকেল বেলা পাহাড় থেকে কিছু ফুল নিয়ে আসছিল, কিন্তু তখনই হঠাৎ করে একজন তার উপর আক্রমণ করে দেয়। মুদান কোনো মতে সেখান থেকে নিজের জীবন নিয়ে পালাচ্ছিল, তবে নিচে যেতেই সেই সন্ত্রাস তাকে ধরে ফেলে। সে তার উপরে তলোয়ার দিয়ে আঘাত করতে যাবে, তবে মুদান হাত দিয়ে তলোয়ারটা ধরে ফেলে। তার হাত দিয়ে অনেক ব্লিডিং হচ্ছিল। তখনই সেই সন্ত্রাসের গায়ে একটি তীর এসে লাগে। দেখা যায় রাস্তায় ক্যারেজে করে একজন মহিলা যাচ্ছিল, তার বডিগার্ডেরাই এই লোকটাকে তীর নিক্ষেপ করেছে। মুদান সেই মহিলাকে তাকে বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ জানায়। এরপরে সেই মহিলা ডাক্তার ডেকে তার হাতে ব্যান্ডেজ করে দেয় আর তাকে নিজের পোশাকও পরিয়ে দেয়। রাতের বেলা মুদান লুকিয়ে লুকিয়ে বাড়িতে আসে। তখনই পেছন থেকে ইয়াং চলে আসে। সে বলে, মুদান, আমি মাছ নিয়ে এসেছি, আমি মাছ ফ্রাই খেতে চাই। কিন্তু সে মুদানকে দেখে বলে, তুমি তো এই ধরনের জামা পরো না। সে তাকে ঘোরালে তার হাতের আঘাত দেখতে পায়। সে বলে, কি হয়েছে? মুদান বলে, কিছু না, পাহাড়ে উঠেছিলাম, তখন পড়ে গিয়ে হাত ছিলে গেছে। ইয়াং বলে, তোমার কি আমাকে বোকা মনে হয় নাকি? তুমি আমাকে বলো কি হয়েছে। এরপর মুদান তাকে সবকিছু খুলে বলে। ইয়াং বলে, তোমার কি মনে হয় কে করেছে এটা? মুদান বলে, এখানে তো আমার শত্রু একটাই, ওই সওদাগর। ইয়াং বলে, না, এটা সম্ভব না, সওদাগরেরা কখনো একজন একজনের জীবন নেয় না, হতে পারে এখানে অন্য কেউ আছে। তোমার কি অন্য কারোর সঙ্গে দেখা হয়েছিল? মুদান বলে, তাহলে হয়তো যিশু, আমার সঙ্গে যিশুর দেখা হয়েছিল। হয়তো যিশুর পরিবার জানতে পেরেছে যে আমি বেঁচে আছি, আর এই কথা যদি রাজকুমারী জানতে পারে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই কারণেই যিশুর পরিবার আমাকে মেরে ফেলতে চাইছে। ইয়াং বলে, বুঝতে পেরেছি, তবে আমি ইউকে বলবো এই ব্যাপারে আরো খোঁজ নিতে। তখন মুদানরা দেখতে পায় শ্যাঙ্গি আর দাফু তাকে খুঁজতে বের হচ্ছে। ইয়াং বলে, এটাই সুযোগ, এখন তুমি ভেতরে যাও। তারা যখন একটু সামনে আসে তখন সেখানে একটা বিড়াল চলে আসে। বিড়ালটা দেখে মুদানের অনেক ভালো লাগে। ইয়াং বলে যে এটা তার বিড়াল। এরপরে তারা দুজন সেই বিড়ালটা নিয়ে খেলা করতে থাকে। এখানে ইয়াং মুদানকে মিষ্টি ভরা চোখে দেখছিল। পরদিন মুদান সেই লোকের স্কেচ দেখায় যে লোক গতকাল তার উপরে আক্রমণ করেছিল। মুদান বলে, এই লোক লিউ পরিবারে কাজ করত। হ্যাঁ, এখন আমি শিওর যে যিশুর বাবা মাই আমাকে মারতে পাঠিয়েছিল। আমাকে এখন যিশুর সঙ্গে দেখা করতে হবে। এরপরে সে যিশুর সঙ্গে আলাদা দেখা করতে আসে। যিশু তার হাতের আঘাত দেখে অনেক ভয় পেয়ে যায়। মুদান বলে, এগুলো তোমার পরিবার করেছে, তারা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। যিশু, আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, দয়া করে আমাকে ছেড়ে দাও। তোমার বাবা মাকে গিয়ে বলো আমি তোমাদের জীবনে কখনো আসবো না, আমার জীবন আমাকে ভিক্ষা দাও। যিশু বলে, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিজের কাছে রাখবো, তুমি ভালো থাকবে। মুদান বলে, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার সঙ্গে গেলে 1 সেকেন্ডও বাঁচবো না, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের জীবনে কখনো আসবো না।
যিশু এর পরে তার বাবা মায়ের কাছে এসে তাদের কাছে বলতে থাকে, আপনারা কেন এমনটা করছেন? ও তো আমাদের জীবন থেকে চলেই গেছে, তাহলে আবার ওকে কেন মারতে চাইছেন? তার বাবা বলে, তোমার জন্যই মারতে চাইছি, কারণ তুমি রাজকুমারীর মন জোগাড় করতে পারছো না। রাজকুমারী যদি কোনোভাবে জানতে পারে যে ও বেঁচে আছে, তাহলে বুঝতে পারছো রাজকুমারী কি করবে? যিশু বলে, আমি বুঝতে পেরেছি, আমি ইউজেনকে বিয়ে করতে রাজি আছি, তবে আপনারা মুদানকে ছেড়ে দিন, ওকে বাঁচতে দিন। এরপরে মুদান আর বাকিরা যখন একসঙ্গে বাজার দিয়ে আসছিল, তখন তারা একজনকে দেখতে পায় যাকে কিনা কয়েকজন লোক মিলে দৌড়ে ধরার চেষ্টা করছিল। মুদান আর দাফু মিলে তাকে বাঁচিয়ে নিয়ে আসে। তবে দেখা যায় এটা হলো শাওচুন। শাওচুন বলে যে সে ডাক্তারি পড়তে চায়, তবে তার বাবা এগুলো একদম পছন্দ করে না। এই জন্য সে নিজের পোশাক বদলে এরপরে ডাক্তারি পড়াশোনা করে আর লোকেদের চিকিৎসা করে। মুদান বলে, সমস্যা নেই, এখন তুমি আমার পোশাক পরে নাও। শাওচুন যখন সেখানে বসেছিল, তখন সে মুদানের হাত দেখে কিছু একটা বুঝতে পারে। সে বলে, তুমি তোমার হাত দিয়ে আমার হাত ধরার চেষ্টা করো। এরপরে সে তার হাতের ব্যান্ডেজ খুলে যখন হাতে চাপ দেয়, তখন বলে, তুমি কি অনেক ব্যথা পাচ্ছ? তোমার হাতে সমস্যা হয়ে গেছে, এখনই যদি এটা চিকিৎসা না করো তাহলে তুমি আর তোমার হাত দিয়ে কাজ করতে পারবে না। তবে শ্যাঙি তাকে একদমই বিশ্বাস করতে পারছিল না, কারণ সে সওদাগরদের লিডারের মেয়ে। কিন্তু মুদান বলে যে আমি ওকে বিশ্বাস করি। এরপরে শাওচুন তার হাতের চিকিৎসা করে দেয়। বিকালবেলা ইয়াং মুদানের কাছে আসে। সে বলে যে সে মুদানের হাতে ফ্রাই খেতে এসেছে। মুদান বলে, আপনি দেখতে পাচ্ছেন না যে আমার হাতে সমস্যা? ইয়াং বলে, এক হাতে বেশি সমস্যা, আরেক হাত তো মোটামুটি ঠিক আছে। এরপরে সে বলতে বলতে আসে, আমি এখানে আমার লোক দিয়ে একটা দোলনা টাঙিয়ে দিয়েছি, এখন যদি আমি একটা পার্টি না করি তাহলে হয়? একটু পরে ইয়াং দোলনায় দুলছিল আর মুদান জোরে জোরে বলছিল, এটা কোনো কথা? একটা মানুষের হাতে ব্যথা, আরেকজন কিনা তার কাছে এসেছে ফ্রাই খাওয়ার জন্য। একটু পরে ইয়াং ঘিয়ের বাটি ধরে রাখে আর মুদান সেটা দিয়ে রুটি ভাজে। সে বলে, এটা আমাদের পরিবারের ভাইরাল একটা রেসিপি, আমাদের পরিবারের সবাই ঘিয়ে ভাজা রুটি অনেক পছন্দ করত। সে ইয়াংকে রুটি দেয়, ইয়াং ছিঁড়ে তাকে খেতে দেয়। মুদান যখন রুটি খাচ্ছিল, ইয়াং মায়া ভরা চোখে তাকে দেখছিল। মুদান খেতে খেতে তার মুখের এক জায়গায় রুটি লেগে যায়। ইয়াং নিজের হাত দিয়ে সেটা মুছে দেয়। তখন মুদান আর ইয়াং দুজনেই অনেক লজ্জায় পড়ে যায়। এরপরে রাতের বেলা ইয়াং আবারও মুদানের কাছে আসে। আসলে ওই দিন পাহাড়ে মুদান যে গাছগুলো ফেলে এসেছিল, ইয়াং সেগুলো নিয়ে এসেছে। মুদান তাকে ধন্যবাদ দেয়। এরপরে ইয়াং বলে, আমি তোমার জন্য একটা মলম নিয়ে এসেছি, এটার দাম 1000 টাকা। মুদান সেটা ফিরিয়ে দিয়ে বলে, আমার লাগবে না। ইয়াং বলে, আরে তোমার থেকে টাকা নিব না, আমি শুধু বললাম যে এটার দাম 1000 টাকা। সে এরপর নিজে তার হাতে সেই ওষুধটা লাগিয়ে দিচ্ছিল। মুদানও তখন ইয়াংকে ভালো করে দেখতে থাকে। সে বলে, ইয়াং তুমি যখন চুপ করে থাকো তখন তোমাকে দেখতে অনেক ভালো লাগে। ইয়াং বুঝতে পারে না যে এই কথার সে কি জবাব দেবে। এরপরে ইয়াং এর বাড়ির সামনে এসে এক মহিলা তার অসুস্থ বাচ্চাকে নিয়ে চিৎকার করে কাঁদছিল। তবে ইয়াং দরজা খোলে না। মুদান রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদেরকে দেখতে পায়। মুদান ভেতরে আসলে জানতে পারে এই মহিলা হলো ইয়াং এর সৎ মা আর ওই বাচ্চাটা হলো ইয়াং এর সৎ ভাই। তবে ইয়াং এদের কাউকেই পছন্দ করে না। বাচ্চাটা অনেক অসুস্থ ছিল, তাই মুদান তাকে নিজের প্যাভিলিয়নে নিয়ে আসে আর শাওচুনকে দিয়ে তাকে দেখায়। তবে শাওচুন বলে যে বাচ্চাটা অনেক বেশি অসুস্থ আর এর চিকিৎসা সে জানে না। এর চিকিৎসা একমাত্র করতে পারবে ইম্পেরিয়াল ডাক্তার, যার নাম মিস্টার ফু। মুদান এরপরে চারদিকে ইয়াংকে খুঁজতে শুরু করে, তবে ইয়াং কয়দিন যাবত তার প্যাভিলিয়নে আসছিল না। এরপরে মুদানের মনে পড়ে ইয়াং হয়তো বাচ্চাদের সেই প্যাভিলিয়নে গেছে। মুদান সেখানে গেলে দেখতে পায় ইয়াং সত্যি এখানে আছে আর সে মন খারাপ করে বসে আছে। মুদান সেখানে থাকা সেই বাটলারকে জিজ্ঞেস করে যে ইয়াং এর কি হয়েছে, কেন সে তার সৎমাকে একদম সহ্য করতে পারে না। এরপরে সেই বাটলার বলতে শুরু করে, আসলে ইয়াং এর বাবা ইয়াং এর মাকে রেখে আরেকজন মহিলাকে নিয়ে অন্য একটা বাড়িতে থাকতো। ইয়াং এর মা যখন প্রচন্ড অসুস্থ ছিল, তখন সে একদিন ইয়াংকে বলে, আমার একটা ইচ্ছা আছে, আমি তোমার বাবাকে একবার দেখতে চাই। ইয়াং তার মাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বাবাকে নিয়ে আসবো। সে তার বাবার কাছে যায়, তার বাবা তার সঙ্গে আসতেও চায়। তবে ওই দিনই ইয়াং এর সৎ মায়ের বাচ্চা হয় আর তার সৎ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল, যার কারণে তার বাবা তার সঙ্গে আসতে না করে দেয়। ইয়াং তার বাবাকে বারবার বলতে থাকে যে মা অনেক বেশি অসুস্থ। তবে তার বাবা বলে, এই জীবনে আমি তোমার মাকে কষ্ট দিয়েছি, ঠিক আছে, তুমি তোমার মাকে গিয়ে বলে দিও পরের জীবনে আমি তার সঙ্গে আর এমনটা করবো না। এই বলে সে ভেতরে চলে যায়। ইয়াং খালি হাতে তার মায়ের কাছে ফিরে আসে। বাটলার বলতে থাকে ওই দিন রাতেই বড় ম্যাডাম মারা যায় আর ইয়াং সারা রাত তার মায়ের পাশে বসেছিল। এরপরে কয়েকদিন যাবৎ সে এভাবেই বসেছিল, কারোর সঙ্গে কথা বলতো না, খাবার খেত না। সেই কষ্ট থেকে সে ধীরে ধীরে বের হয়েছে। মুদান বুঝতে পারে এই কারণেই ইয়াং তার সৎমাকে দেখতে চায় না। এরপরে মুদানের মনে পড়ে ইয়াং এর আন্টি তাকে বলেছে, আমি চাই ইয়াং এর ভালো দিনগুলোতে যেমন তুমি তার সাথে থাকবে, তেমন তার খারাপ সময়েও তুমি তার সাথে থাকবে। মুদান এরপর ইয়াং এর কাছে আসে। সে বলে, আমি জানি আপনি আপনার সৎ ভাইকে ঘৃণা করেন,
তবে আমি আপনাকে এখানে একটা খুশির সংবাদ দিতে এসেছি। আপনার ছোট ভাই অনেক বেশি অসুস্থ, সে বাঁচবে না। তার চিকিৎসার অনেক টাকা প্রয়োজন, এমনকি ইম্পেরিয়াল বড় ডাক্তারেরও প্রয়োজন, যেটা তো আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তাই আপনি এবার নিশ্চিন্ত থাকুন যে আপনার শত্রুরা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। এখানে ইয়াং স্পষ্ট বুঝতে পারে মুদান তাকে কি বলতে চাইছে। ইয়াং সেখান থেকে উঠে চলে যায়। এরপরে সিনে মুদান তার বাগানে ছিল। তখনই ইম্পেরিয়াল ডাক্তার সেখানে আসে। সে বলে, ইয়াং সাহেব আমাকে এখানে পাঠালো, বলল তার একজন মালির নাকি হাতে ব্যথা। তখন শাওচুন এসে বলে, কিন্তু ওর হাতের চিকিৎসা তো আমি করছি। তখন সে তার চেহারা দেখে বুঝতে পারে এটাই ইম্পেরিয়াল ডাক্তার, যার নাম মিস্টার ফু। এরপরে সে তাকে সেই বাচ্চাটার কাছে নিয়ে যায়। পরের সিনে দেখা যায় মুদান তাদেরকে এই শহর থেকে দূরে পাঠিয়ে দিচ্ছে, আর সেই ইয়াং এর সৎমাকে অনেকগুলো টাকা দিয়ে দেয় যাতে সে তার বাচ্চার ভালো করে দেখাশোনা করতে পারে। সেই মহিলা চলে যাওয়ার সাথে সাথেই ইয়াং আবার মুদানের কাছে অনেক টাকা পয়সা পাঠিয়ে দেয়। দেখা যায় উপর থেকে ইয়াং এই সব কিছুই দেখছিল। এরপরে মুদানেরা আবারও সার কিনতে শুরু করেছে। তবে এইবার সে সারের মধ্যে কিছু পোকা দেখতে পায়, যেগুলো গাছ নষ্ট করে ফেলে। তারা যার কাছ থেকে সেই সার কিনে আনে তাকে ধরলে জানতে পারে এগুলো করেছে লিডারের সাথে সেই চামচা। শাওচুন এই কথা তার বাবাকে গিয়ে বললে তার বাবা সেই চামচার উপর ভীষণ রেগে যায়। সে সেই লোককে মুদানের কাছে ক্ষমা চাইতে বলে। সেই লোকও মুদানের কাছে ক্ষমা চায়। এর পরের সিনে দেখা যায় ওয়াং শ্যাঙ্গিকে একটা ওষুধ দিতে এসেছে। তবে এটা দাফু দেখে ফেলে। সে ওয়াংকে প্রচন্ড মারতে থাকে। তবে শ্যাঙ্গি আবার তাকে বাঁচাতে গিয়ে শ্যাঙ্গি নিজেও আঘাত পেয়ে যায়। রাতের বেলা এরা তিনজন একসঙ্গে বসেছিল। তখন দাফু বলে, আসলে আমি শুধুমাত্র ওয়াংকে মারতে চেয়েছিলাম, তোমাকে আমি আঘাত দিতে চাইনি। মুদান বলে, বেশ করেছো, তুমি ওয়াংকে মেরেছো, আরো মারবে, ও কেন এসেছিল? শ্যাঙ্গি বলে, দেখো আমি জানি তোমরা চাও না আমি ওয়াং এর সঙ্গে দেখা করি, কিন্তু আমি একটা মেয়ে, আমি সারা জীবন একা কি করে থাকবো? মুদান বলে, আমাদের কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে আমরা একা কেন থাকতে পারবো না? শ্যাঙ্গি বলে, তোমরা বুঝতে পারছো না, জীবনে বাঁচার জন্য একটা সঙ্গীর প্রয়োজন হয়, সন্তানের প্রয়োজন হয়। মুদান বলে, তুমি দেখতে সুন্দর, তোমার যদি টাকা পয়সা থাকে তাহলে তুমি কি আর স্বামী পাবে না? এখানে সে শ্যাঙ্গিকে আরো বোঝাতে থাকে। এরপরে দেখা যায় ইউজেন যিশুদের বাড়িতে বেড়াতে এসেছে। যিশুর মা তাকে নিজের হাতে বানানো কিছু পিঠা খেতে দেয়। ইউজেন সেটা খায়, তবে সে ভালো মন্দ কিছুই বলে না। এরপরে একজন বলে যে ইউজেনের বাবা যিশুর বাবাকে এই কুকুর ছানাটা দিয়েছে। ইউজেন সেই কুকুর ছানাটাকে যিশুর মায়ের বানানো পিঠা খেতে দেয়, যেটা দেখে যিশুর ভীষণ খারাপ লাগে। পরের সিনে তারা একসঙ্গে বারান্দায় বসেছিল। ইউজেন বলে, আমি অর্থমন্ত্রীকে চাকরি থেকে বের করে দিয়েছি। যিশু বলে, তোমাকে এটা করতে কে বলেছে? ইউজেন বলে, আমি দেখেছি তুমি প্রায় সময়ই মন খারাপ করে থাকো, তাই আমি বুঝতে পেরেছি ওই মন্ত্রী হয়তো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে। যিশু বলে, তুমি আমার হয়ে ডিসিশন কেন নিচ্ছ? আমি তোমাকে একবারও এই কথা বলেছি? ইউজেন বলে, করেছি তো কি হয়েছে, ওরা সাধারণ কর্মচারী, ওদের জন্য তুমি এত চিন্তা কেন করছো? যিশু বলে, কারণ আমার নিজের একটা সম্মান আছে, আমি সারা জীবন তোমার কাছে পড়ে থাকবো নাকি? ইউজেন বলে, একটা অফিসিয়ালের কাজ করা, রাজনীতি সামলানো, এগুলোর চাইতে আমার মন জয় করা কি সহজ না? তুমি আমাকে ছেড়ে দিয়ে কাজকে বেছে নিচ্ছ? যিশু বলে, হ্যাঁ বেছে নিচ্ছি, কারণ তুমি আমাকে একদমই সম্মান করো না। এইরকম জীবন নিয়ে আমি সারাটা জীবন তোমার সঙ্গে কি করে কাটাবো? এখানে সে সরাসরি ইউজেনকে বলে দেয় যে সেই ইউজেনকে বিয়ে করতে পারবে না, আর আজই সে তাদের এঙ্গেজমেন্ট ভেঙে দিচ্ছে। ইউজেন একদম থমকে যায়। পরদিন যিশু সরাসরি চলে আসে নিং রাজার কাছে। সেই ইউজেনের সঙ্গে নিজের বিয়ে ভাঙতে চায়। ইউজেনের বাবা বলে, তুমি কি বিষয়টা বুঝতে পারছো? তোমাকে কিন্তু আমি একদম নিচের পদে নামিয়ে দেব। যিশু বলে, সমস্যা নেই, আমি ধীরে ধীরে করে উপরে উঠবো, তবে আপনি আমার উপর এইটুকু দয়া করুন, ইউজেনের সঙ্গে আমার এখন কোনো সম্পর্ক নেই, আমি তার সঙ্গে সারাটা জীবন কাটাতে পারবো না। ইউজেনের বাবা এই কথায় রাজি হয়ে যায়। এরপরে শ্যাঙ্গি অনেক টাকা পয়সা নিয়ে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। তবে তাকে দেখেই তার বাবা, তার বড় ভাই, তার মা, তার ভাবি সবাই আজে বাজে কথা বলতে শুরু করে। তারা বলে, তুমি কেন স্বামীর কাছ থেকে চলে এসেছো? এখন আমরা মুখ দেখাতে পারছি না। তারা তার জিনিসপত্র সবকিছু কেড়ে নেয়। শ্যাঙ্গি বলে, আমি এখন ভালো আছি, আমি আর আমার কয়েকজন বোন মিলে দোকান খুলেছি। তার বাবা বলে, কিসের বোন? তোমার কি গুণ আছে যে তুমি দোকান খুলেছো? ওদের ভরসায়, ওদের আশ্রয় তুমি কয়দিন বাঁচতে পারবে? তার চেয়ে বরং তুমি ওয়াং এর কাছে ফিরে যাও। নারীর ঠিকানাই হলো তার স্বামী। একটু পরে শ্যাঙ্গির ছোট ভাই সেখানে আসে। সে শ্যাঙ্গিকে বলে, আপু তুমি যেটা করেছো একদম ঠিক করেছো, তোমাকে দেখতে আগের থেকে অনেক সুন্দর লাগছে, তুমি আর ওয়াং এর কাছে ফিরে যেও না। তার কথায় শ্যাঙ্গির অনেকটা ভালো লাগে। এদিকে মুদানেরা আলোচনা করছিল যে শাওচুন এখন থেকে ওষুধ বানাবে আর সেগুলো তারা বিক্রি করবে। এই কথা আড়াল থেকে শ্যাঙ্গি শুনতে পায়। তখন তার বাবার কথা তার মনে পড়ে যে তোমার কি গুণ আছে। শ্যাঙ্গি বুঝতে পারে সত্যি তার তো নিজের কোনো গুণ নেই। মুদান ফুল পরিচর্যা করতে পারে, শাওচুন ওষুধ বানাতে পারে, দাফু তার মায়ের সঙ্গে মিলে সুগন্ধি বানায়, কিন্তু শ্যাঙ্গির তো এরকম কোনো গুণই নেই। তাহলে সে কয়দিন মুদানদের আশায় থাকবে? সে এরপর বনের ভেতরে চলে আসে, যেখানে
সে তার প্রিমেচিওর হওয়া বাচ্চাকে সমাধি দিয়েছিল। একটু পরেই সে সেখানে ওয়াংকেও দেখতে পায়। ওয়াং এখানে তাকে মিনতি করে বলতে থাকে, তুমি আমার কাছে ফিরে এসো, আমি কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে আর খারাপ ব্যবহার করব না, আমি আমার অন্যায় স্বীকার করছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি। শ্যাংইও তখন তার কথায় রাজি হয়ে যায়। এরপরে আমরা সেই লোককে দেখতে পাই যে একদিন পালিয়ে যেতে চেয়েছিল, তবে অন্য একজন লোক তাকে ধরে ফেলেছিল। আসলে এই লোকটাকে নিয়ে এসেছিল ইয়াং নিজেই, আর এখন ইয়াং তাকে টর্চার করতে থাকে যাতে সে নিং রাজার বিরুদ্ধে যা কিছু জানে সেগুলো একটা স্টেটমেন্টে লিখে দেয়। সেই লোক রাজি হয়ে যায়। রাতের বেলা মুদান শ্যাংয়ের ঘরে কিছু ওষুধ নিয়ে যায়। সে বলে, কি হয়েছে, বাড়ি থেকে ফিরে এসে তুমি বেশি কথা বলছো না? শ্যাংই বলে, কিছু না, এমনিতেই আমি একটু ক্লান্ত হয়ে আছি। মুদান তাকে বিশ্রাম করতে বলে চলে আসে। পরদিন মুদান ইয়াংকে আবারও তার মাসিক কিস্তি দিতে যায়। ইয়াং বলে, আমি লোয়াং শহরে যাচ্ছি, যেহেতু তুমি ছোট থেকে সেখানেই বড় হয়েছো, তাই তোমার কোনো পছন্দের জিনিস বা কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলতে পারো, আমি নিয়ে আসবো। মুদান তখন তার পছন্দের খাবার, পছন্দের পোশাক সবকিছুই তাকে বলে দেয়। রাতের বেলা ইয়াং মুদানকে বাড়ির ছাদে নিয়ে আসে। এখানে সে একটা বড় ঘুড়ি উড়িয়ে দেখায়। এরপর সে লোয়াং এর উদ্দেশ্যে চলে যায়। তখন আমরা শ্যাংই আর ওয়াংকেও একসঙ্গে দেখি, যারা কিনা এখানে ইন্টিমেট হওয়ার পর ওয়াং তাকে বলে, আমরা আবারও বিয়ে করব। শ্যাংই এতে রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় ইউজেন জানতে পেরেছে যে মুদান বেঁচে আছে। যিশুর বাবা মা তাকে বলে এই কথা জানার পর তারা মুদানকে মারার চেষ্টা করেছে, তবে মুদান বেঁচে গেছে। ইউজেন বলে যেহেতু এখন সে বেঁচে আছে তার মানে এখন তার যে পরিচয় সেটা নকল, আর এটা রাজ্যের জন্য অনেক বড় একটা অপরাধ। এরপরে দেখা যায় শ্যাংই আর ওয়াং বিয়ে করে নিয়েছে। এরপরেই মুদানের বাড়িতে সরকারি অফিসিয়ালরা চলে আসে, আর তারা মুদানকে মিনিস্টার অফ জাস্টিসের কাছে নিয়ে যায়। মুদান সেখানে গিয়ে দেখতে পায় এখানে ওয়াং, এমনকি তার শ্বশুর শাশুড়িও রয়েছে। এরা সবাই মুদানের বিরুদ্ধে সাক্ষী দেয় যে সে নিজের মৃত্যুর নাটক করেছে, আসলে সে বেঁচে আছে এবং সরকারি অফিসিয়ালদের সে ধোঁকা দিয়েছে। বর্তমানে সে নকল পরিচয় বাঁচছে। মিনিস্টার অফ জাস্টিস তাকে জিজ্ঞেস করে যে এই নকল পরিচয়পত্র তোমাকে কে বানিয়ে দিয়েছে, তবে মুদান সত্য কথা বলে না, কারণ এর ভিতরে সে ইয়াংকে ফাঁসাতে চায় না। মিনিস্টার অফ জাস্টিস তাকে শাস্তির কথা বললে মুদান বলতে থাকে যে সে কেন মৃত্যুর নাটক করেছে, তার শ্বশুর শাশুড়ি তাকে অনেক নির্যাতন করেছে, তবে তার শ্বশুর শাশুড়ি এগুলো অস্বীকার করে, যার ফলে মিনিস্টার অফ জাস্টিস তাকে প্রচন্ড শাস্তি দেয়। একটু পরে শ্যাংয়ের জ্ঞান ফিরে আসে, আর সে বুঝতে পারে ওয়াং তাকে অজ্ঞান করে রেখে গেছে। সে সেখান থেকে দরজা ভেঙে কোনো মতে বের হয়। এদিকে ওয়াং মুদানের দোকান দখল করছিল। তখন দাফু তাকে আটকালে তারা দাফুকেও অনেক আঘাত করে, এমনকি তার পায়েও অনেক ব্যথা দেয়। একটু পরেই সেখানে শ্যাংই দৌড়ে আসে। ওয়াং বলে এই দোকানের প্রধান মালিক হলো মুদান আর দ্বিতীয় মালিক হলো শ্যাংই। যেহেতু মুদান এখন কাস্টাডিতে আছে তাই শ্যাংই এখন এই দোকান পাবে, আর যেহেতু শ্যাংই আমার স্ত্রী তাই সেই হিসেবে দোকান এখন আমার। দাফু শ্যাংয়ের উপর প্রচন্ড রেগে যায়। সে বলে, মুদান তোমাকে এত ভালোবেসেছে, তুমি কি করে তাকে ধোঁকা দিতে পারলে? সে শ্যাংয়ের সঙ্গে সকল সম্পর্ক শেষ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মুদানকে অজ্ঞান অবস্থায় মিলিটারি ক্যাম্পের দাস দাসীদের ঘরে ফেলে দিয়ে যাওয়া হয়। একটি বোবা মেয়ে তার সেবা করতে থাকে। অন্যদিকে ইয়াং লোয়াং শহরে এক লোকের সঙ্গে দেখা করতে নিয়ে এসেছে মহারাজকে। এখানে আমরা জানতে পারি এই সাংলাংই হলো আসলে মহারাজ, তবে যেহেতু সে রাজা তাই সাধারণ মানুষ যাতে তাকে সাধারণভাবে চেনে এজন্য সে সাংলাং নামেই ঘোরাফেরা করে। এরপরে ইয়াং মুদানের পছন্দের নুডলস খেতে যায়। তখনই মুদানের বাবা এসে বলে, সাহেব আমি আপনাকে 3 গুণ দাম দিতে রাজি আছি, তবে অনুরোধ আপনি আমাকে এই নুডলসটা দিয়ে দিন। ইয়াং বলে, এর কারণটা কি আমি জানতে পারি? মুদানের বাবা বলে, এটা আমার মেয়ের পছন্দের নুডলস ছিল। আমার মেয়ে নিখোঁজ, মানুষ বলে সে নাকি বেঁচে নেই, তবে আমার মনে হয় সে বেঁচে আছে, কিন্তু সে কোথায় আছে, কেমন আছে তা আমি জানি না, তাই তার পছন্দের খাবার নিয়ে আমি তার নামে প্রার্থনা করতে যাচ্ছি। ইয়াং তখন তার কাছে কিছু রুটি দেখতে পায়, যেরকম রুটি সে মুদানকে বানাতে দেখেছে। সে বলে, আমি নুডলস আপনাকে দিয়ে দেব, বিনিময়ে আপনি আমাকে 2টো রুটি দিতে পারবেন? মুদানের বাবা এতে রাজি হয়ে যায়। এরপরে মুদান দেখতে পায় বোবা মেয়েটিকে কিছু সেনারা মিলে চরম ভাবে মারছিল। মুদান সেখানে দৌড়ে গেলে সেনারা সেখান থেকে চলে যায়। সেই মেয়েটি তখন তার হাতে কিছু একটা লিখে দেয়। একটু পরেই দেখা যায় অতিরিক্ত মারের কারণে এই মেয়েটি মারা গেছে। মুদান এরপর তার নিজের পোশাক এনে মেয়েটির গায়ে দিয়ে দেয়। সে অনেক আফসোস করতে থাকে যে সে মেয়েটাকে বাঁচাতে পারল না। একটু পরেই একজন এসে বলে আজ রাতে তাকে মিলিটারিদের জন্য রান্না করতে হবে। এরপর দেখা যায় রাতের বেলা সে বাসন কোসন ধুচ্ছিল, তখনই কিছু মাতাল সেনারা সেখানে চলে আসে। এর পরের সিনেই আমরা ইয়াংকে দেখি যে কিনা মিলিটারি ক্যাম্পে চলে এসেছে। সে দেখে গাড়িতে করে একজনকে নিয়ে যাওয়া হচ্ছে, যার গায়ে সেই পোশাকটাই ছিল যেটা সে মুদানের গায়ে দেখেছিল। সে তার কাছে এসে যখন তার চেহারা দেখে তখন বুঝতে পারে এটা মুদান নয়। সে এরপর ভেতরে গেলে দেখতে পায় মুদান ভেতরে আছে, আর সে সেই সকল সেনাদের ভালো মতো শাস্তি দিয়ে দিয়েছে। ইয়াং মুদানকে বাইরে নিয়ে আসে আর বলে, আমি জানতাম তুমি অনেক ভাগ্যবতী, তুমি এত সহজে মরবে না। মুদান বলে, ভাগ্য কখনোই আমার সাথে ছিল না,
আজও আমি একজনের জীবনের বিনিময়ে বেঁচেছি। তখন আমাদেরকে দেখানো হয় মুদানকে মেরে ফেলার প্ল্যানিং অনেক আগেই চলছিল। সেই বোবা মেয়েটা এই কথা শুনতে পায়, তবে সেই সেনারাও টের পেয়ে যায় যে এখানে কেউ ছিল, তাই তারা সেই বোবা মেয়েটাকে মারতে থাকে। তবে সেই মেয়েটা মুদানকে হাতে লিখে সবকিছু বলে দেয়, যার ফলে মুদান আগে থেকেই প্রস্তুত হয়েছিল। মুদান বলে আবারও এই নিষ্ঠুর পৃথিবীতে একটা নিরীহ মানুষ জীবন। এরপর ইয়াং তাকে নিয়ে বাইরে আসে। মুদান বলে, হুজুর, আপনি আমার উপর একটা দয়া করতে পারবেন? আপনি কি আমাকে দাসী হিসেবে কিনতে পারবেন? নইলে এই মিলিটারি ক্যাম্প থেকে আমি কখনোই বের হতে পারবো না। আমি বাঁচতে চাই, আমি এভাবে এখানে মরতে চাই না। ইয়াং তখন তাকে একটা কাগজ দেখায়, যাতে লেখা ছিল সে আগেই মুদানকে কিনে রেখেছে, আর মুদানের যে এই সমস্যা হয়েছে এই খবরও তাকে মিস্টার শু পাঠিয়েছে, অর্থাৎ তার শিক্ষক, যার ফলে সে তাড়াতাড়ি এখানে আসতে পেরেছে। এরপরে সে মুদানকে নিজের ঘোড়ায় করে নিয়ে আসে। একটু পরেই মুদান বাড়িতে ফিরে আসে। দাফু আর বাকিরা তাকে দেখে অনেক খুশি হয়। পরের সিনে শ্যাঙ্গি টেম্পলে মোমবাতি জ্বালানোর চেষ্টা করছিল। তার সারা চেহারায় অনেক আঘাতের চিহ্ন ছিল, অর্থাৎ ওয়াং তাকে আবারও মারধর করেছে। মুদান এসে বাতির চারপাশে ধরলে এরপরে বাতিটা জ্বালানো যায়। শ্যাঙ্গি তাকে দেখে ভীষণ খুশি হয়। সে নিচে বসে তার কাছে ক্ষমা চাইতে থাকে। মুদান বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তুমি চাইলে আমার কাছে ফিরে আসতে পারো। শ্যাঙ্গি বলে, আমি একবার যেহেতু তোমার জীবন থেকে চলে গেছি, তাহলে আমি আর দ্বিতীয়বার আসতে চাই না। এই বলে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। রাতের বেলা ইয়াং মুদানের কাছে আসে, আর সে মুদানের বাবার সেই রুটিটা মুদানকে দেয়। মুদান রুটিটা দেখে বলে, যে আপনাকে রুটিটা দিয়েছে সে কেমন আছে? ইয়াং বলে, সে ভালো আছে, আর সে নিজের মেয়ের জন্য অনেক চিন্তা করছে। মুদান এরপর রুটিটা খায়। তার চোখ দিয়ে তখন পানি পড়ছিল। মুদান বলে, আপনি আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন যে যিশুর সঙ্গে ডিভোর্স হওয়ার পর আমি কেন বাবার বাড়িতে ফিরে গেলাম না। আসলে আমি গিয়েছিলাম, তবে সেখানে আমার একজন সৎ মা আছে, তারও সন্তানাদি আছে। আমি সেখানে তাদের উপর বোঝা হতে চাই না, তাই আমি একাই বাঁচার সিদ্ধান্ত নিয়েছি। পরদিন যিশু ইয়াং এর কাছে আসে। সে তাকে বলে, আমি শুনেছি মুদান নাকি এখন আপনার দাসী। হুজুর, মুদানকে আপনি আমার কাছে বিক্রি করে দিন। ইয়াং বলে, মুদান কোনো জিনিস না, ও একটা মানুষ। তুমি আমার কাছে না জিজ্ঞেস করে ওর কাছে জিজ্ঞেস করতে পারো না যে ও তোমার কাছে যেতে চায় কিনা? নাকি তুমি জানো যে ও কখনোই তোমার সঙ্গে যাবে না? যিশু বলে, আপনি কেন ওকে নিয়ে এমন করছেন? আমি বুঝতে পেরেছি, লোয়াং শহরে যাওয়ার পরেই আপনার নজর আমার স্ত্রীর উপরে পড়েছিল, তাই না? ইয়াং বলে, তো কি হয়েছে? তুমি ওকে নিজের কাছে রাখতে পারোনি। ইনফ্যাক্ট তুমি কাউকেই নিজের কাছে রাখতে পারছো না। তুমি কারো মন বোঝোই না, না মুদানের, না রাজকুমারীর, না নিজের। তুমি কারো মনই ভালো করে বুঝতে পারো না। আগে কার মন কি চায় সেটা বোঝার চেষ্টা করো। এই বলে ইয়াং সেখান থেকে চলে যায়। এদিকে ওয়াং অনেক বড় একটা ফুলের অর্ডার নিয়েছিল, তবে এখন সে বুঝতে পেরেছে সময় মতো সে সেটা দিতে পারবে না, এমনকি তার ফুলের অবস্থা অনেক খারাপ। আর কোনো উপায় না পেয়ে সে শ্যাঙ্গিকে মারধর করে মুদানের কাছে নিয়ে আসে, আর তাকে বলে, আপনি আমাকে বাঁচান, নইলে আমি শ্যাঙ্গিকে মেরে ফেলবো। মুদানও তখন তাকে ধমকি দিয়ে বলে, ঠিক আছে, আমি তোমাকে বাঁচাবো, তবে শর্ত হলো ওই দোকান আবার তোমার আমাকে বিক্রি করে দিতে হবে, নয়তো ফুল তো সঠিক সময়ে তুমি দিতে পারবে না, এমনিতেও তোমাকে মরতে হবে, তখন দোকান এমনিতেই আমি আবার নিয়ে আসবো। ওয়াং এই কথায় রাজি হয়ে যায়। এরপরে মুদান আর ইয়াং দুজনেই জানতে পেরেছে যে যিশুর বাবা শস্য চোরা কারবারির কাজ করছে, অর্থাৎ সে ভালো শস্যগুলো চড়া দামে অন্য রাজ্যে বিক্রি করে দিয়ে খারাপ শস্যগুলোই কেবলমাত্র সাধারণ মানুষকে বিক্রি করছে। এটা জানতে পেরে ইয়াং আর মুদান দুজনেই হাত মিলায়, যাতে তারা যিশুর বাবাকে চরমভাবে শাস্তি দিতে পারে। প্রথমে মুদান খারাপ শস্যগুলোকে গভর্নর অফিসে নিয়ে যাচ্ছিল। যিশুর বাবা যখন বুঝতে পারে যে এখন তাকে আসল শস্যগুলো লুকাতে হবে, তখন সে সেগুলোকে গাড়ি ভরে তাড়াতাড়ি অন্য জায়গায় নিয়ে যেতে চায়। তবে ইউ তার গাড়িতে একটা তীর ছুঁড়ে মারলে তার সকল শস্যগুলো নিচে পড়ে যায়, আর সাধারণ মানুষের সামনেই সে ধরা পড়ে যায় যে সে ভালো শস্যগুলো এতদিন লুকিয়ে রেখেছিল। সবাই তাড়া করে তাকে পানিতে ফেলে দেয়। মুদানের তখন ইউলুর কথা মনে পড়ে। সে বলে, ইউলু, মা, তোমরা কি দেখছো? এই শয়তানটাকে আমি শাস্তি দিতে পেরেছি। এরপরে যিশুকে ইউজেনের একজন দাসী এসে বলে যে আপনি যদি আবার রাজকুমারীকে বিয়ে করতে রাজি হয়ে যান, তাহলে রাজকুমারী আপনার বাবাকে বাঁচিয়ে নেবে। যিশুর মা তাকে বারবার বলতে থাকে, তুই তোর বাবাকে বাঁচা, যার কারণে যিশু রাজি হয়ে যায় ইউজেনকে বিয়ে করতে। ইউজেন এরপর তার বাবাকে এই কথা বললে ইউজেনের বাবা তো রাজি হয় না। ইউজেন তখন নিজের গলায় চাকু ধরে আর বলে, আমি বিয়ে করলে একমাত্র যিশুকেই করব। আমি একবার আমার জীবন নষ্ট করেছি, দ্বিতীয়বার আর করব না। তার বাবা তাকে শান্ত হতে বলে। সে বলে, ঠিক আছে, আমি ওকে বাঁচানোর ব্যবস্থা করব। এদিকে শ্যাঙ্গি হাতের কাজ করছিল। তখন ওয়াং মাতাল হয়ে ঘরে আসে। শ্যাঙ্গির হাতের কাজটা সে নষ্ট করে ফেলে। তবে আজ শ্যাঙ্গি আর থেমে থাকে না। সে একটা কাঁচি নিয়েই ওয়াং এর বুকে ঢুকিয়ে দেয়। এরপর বারবার আঘাত করে সে তাকে মেরে ফেলে। একটু পরে দেখা যায় মুদান দোকানে ছিল। তখন তার কাছে একটা উপহার আসে। সেই উপহারের মধ্যে শ্যাঙ্গির হাতের কাজ করা সেই রুমালটাই ছিল। মুদান বাইরে আসলে দাফু তাকে বলে, এখানে একটা চিঠিও আছে। সেই চিঠিতে লেখা ছিল, মুদান, তোমার সঙ্গে কাটানো দিনগুলোই আমার জীবনের শ্রেষ্ঠ দিন ছিল। আমি যে অন্যায় করেছি সেটার কোনো ক্ষমা হয় না।
আমি তোমার বিশ্বাস ভেঙেছি, তবে তারপরও আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আমার ভাই কখনো তোমার কাছে আসে তাহলে তুমি তাকে দেখে রেখো। মুদান বুঝতে পারে শ্যাঙি কিছু একটা করতে যাচ্ছে, তাই সে দৌড়ে শ্যাঙির কাছে আসতে চায়। এদিকে শ্যাঙিকে গভর্নরের কাছে নিয়ে আসা হয়েছে। সে বলে, তুমি নিজে তোমার স্বামীকে মেরেছো। শ্যাঙি বলে, খারাপ মানুষকে মেরেছি। তো কি হয়েছে? তারা শ্যাঙিকে ধরতে বলে, তবে শ্যাঙি তার আগেই নিজেই মরে যায়। তখন মুদান আর দাফুও সেখানে চলে আসে। তাদের চোখের সামনেই শ্যাঙি নিচে পড়ে যায়। মুদান আর দাফু এখানে অনেক কাজ ছিল। এরপরে মুদান আর দাফু শ্যাঙিকে জঙ্গলের মাঝে সমাধি দিয়ে দেয়। পরের সিনে দেখা যায় মুদানের দোকানের বেচাকেনা অনেক কমে গেছে। ইয়াং তার কাছে আসলে মুদান বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন আমি আপনার বথালে যাব। সেখানে আমাদের দোকানে জিনিস বিক্রি করলে মানুষ বেশি দেখতে পারবে আর বেচাকেনা আবার আগের মতো হয়ে যাবে। ইয়াং বলে, ওই ব্রথালও কিন্তু আমার, তাই আমাকে 20% লাভ দিতে হবে। মুদান বলে, আপনি কখনোই আমাকে হতাশ করেন না। আপনাকে আমি যত খারাপ মনে করি আপনি তার চেয়েও খারাপ। ইয়াং তার কথা শুনে হাসে। এরপরে মুদান ব্রথালে আসে। এখানে এসে সে দেখতে পায় অনেক মেয়েরাই বিভিন্ন মেকআপ নিয়ে অনেক ঝামেলায় আছে, কারণ এক একজনের চেহারায় এই মেকআপ ব্যবহারের ফলে র্যাশ উঠে পড়েছে। ব্রথালে সেই মেয়েটা বলে, দামি মেকআপ আমরা অ্যাফোর্ড করতে পারি না, তাই কম দামি মেকআপ ব্যবহার করি, আর প্রতিদিন ব্যবহারের ফলে মেয়েদের ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। পরের সিনে ইউ এসে ইয়াংকে বলে, দেখুন তো আমার গায়ে থেকে কেমন ঘ্রাণ আসছে। মুদান ম্যাডামরা অনেক কসমেটিক বানাচ্ছে, তারা আমাকে একটা অনেক ভালো সাবান দিয়েছে, তবে একটা জিনিস দেখে আমার খটকা লাগলো। আমার মনে হয় মুদান ম্যাডাম কাউকে পছন্দ করতে শুরু করেছে। দেখলাম সে মেকআপ করে সাজুগুজু করছে। ইয়াং এর এই কথা শুনে মাথাই নষ্ট হয়ে যায়। সে তাড়াতাড়ি করে মুদানের কাছে চলে আসে। সে টেবিলের ওপর তাদের স্বাক্ষরটা দেখিয়ে বলে, আগেই কিন্তু তুমি টাকা পয়সা রেডি করে রাখো। তুমি কাকে বিয়ে করতে যাচ্ছ? মুদান বলে, আমি কাউকে বিয়ে করতে যাচ্ছি না। ইয়াং বলে, তাহলে যে সাজছ? মুদান বলে, আরে আমরা নতুন মেকআপ লঞ্চ করছি, তাই আমি নিজের চেহারায় আগে লাগিয়ে দেখছি যে কোনটা ত্বকের সঙ্গে ভালো স্যুট করে। এই কথা শুনে ইয়াং নিজের উপরেই হাসতে থাকে। সে তার পাখার নিচে নিজের মুখ লুকিয়ে ফেলে। পরের সিনে দেখা যায় ইয়াং আর মহারাজ ইয়াং এর ব্রথালের একটি গোপন কক্ষে বসে কথা বলছে। ওদিকে মুদান কিছু কসমেটিক বিক্রি করতে এসেছে। সে যখন চলে যাচ্ছিল তখন সে কিছু লোকদের দেখতে পায় যাদেরকে কিনা তার অচেনা মনে হয়, তাই সে আবার ব্রথালে আসে। সেখানে থাকা সেই মেয়েটাকে সে বলে যে, আমি কিছু অদ্ভুত লোকেদের দেখলাম, আমার মনে হলো তারা মার্শাল আর্ট জানে। ব্রথালের মেয়েটা তার লোককে বলে, তাড়াতাড়ি মিউজিক বদল করতে বলো। এরপরে একটা মিউজিক বাজানো হয়, যেটা শুনে ইয়াং বুঝতে পারে যে এখানে কোন বিপদ রয়েছে, তাই সে মহারাজকে একটা গোপন কক্ষ দিয়ে বের করে দেয়। একটু পরেই সেই সকল লোকেরা চলে আসে। ইয়াং তাদের সঙ্গে ফাইট করে তাদেরকে হারিয়ে দেয়। পরদিন ইয়াং আর মহারাজ একসঙ্গে ছিল। মহারাজ তখন বলে, আমি মুদানের সঙ্গে কথা বলতে চাই। ইয়াং তাকে মুদানের কাছে নিয়ে যায়। মহারাজ তাকে বলে যে সে তার রানীকে অনেক ভালোবাসে, তবে তার রানী তাকে একদমই সহ্য করতে পারে না। সে মুদানের কাছে কিছু টিপস চায় যাতে রানী তাকে পছন্দ করতে শুরু করে। মুদান প্রথমে তাকে ভালো ভালো কথাই বলছিল, তবে এরপর সে একটু মাতাল হয়ে যায়, তাই সে মহারাজকে আজেবাজে কথা বলতে শুরু করে। ইয়াং তখন তাকে থামাচ্ছিল আর বলছিল যে ও ড্রাঙ্ক হয়ে গেছে, ওর কথায় আপনি কিছু মনে করবেন না। এরপরে মুদান যখন দোকানে ছিল তখন ইউজেনের একজন দাসী এসে বলে, আমাদের রাজকুমারী আপনার কিছু মেকআপ নিয়ে আপনাকে রাজপ্রাসাদে ডেকেছে। মুদান তো রাজকুমারীর নিমন্ত্রণ অমান্য করতে পারবে না, তাই সে কিছু মেকআপ নিয়ে সেখানে চলে যায়। তবে দেখা যায় রাজকুমারী ওই সময় ঘোড়াদের নিয়ে বল খেলছিল। সে মুদানের উপর দিয়ে ঘোড়া চালিয়ে নিয়ে যেতে চায়, তবে একটা ঘোড়াও সামনে এগোচ্ছিল না। তখন রাজকুমারী রেগে তার মাথার হেয়ার পিন ঘোড়ার গায়ে ঢুকিয়ে দেয়, যার ফলে ঘোড়া ব্যথা পেয়ে ইউজেনকে নিচে ফেলে দেয়, আর এরপর ঘোড়া লাফিয়ে ইউজেনের পেটের উপর উঠে পড়ে। তখনই সেখানে রানী চলে আসে আর সে মুদানকে সেখান থেকে নিয়ে যায়। একটু পরে সে মুদানকে বলছিল, ঘোড়াগুলো কেন তোমার কাছে যাচ্ছিল না? তুমি কি কিছু ব্যবহার করেছিলে? মুদান বলে, হ্যাঁ, আমি আগে থেকেই একটু প্রস্তুত হয়ে এসেছিলাম। আমি একটা সুগন্ধি সাথে করে নিয়ে এসেছিলাম যেটার মধ্যে ওয়াইন ছিল, আর ঘোড়ারা অ্যালকোহলের গন্ধ সহ্য করতে পারে না, তাই তারা আমার কাছে আসছিল না। অন্যদিকে ইউজেনের অবস্থা অনেক খারাপ ছিল। ডাক্তার নিংরাজাকে বলে, রাজকুমারী এখন মোটামুটি ভালো আছে, আমি ওষুধ দিয়ে দিয়েছি, ধীরে ধীরে তার ঘা শুকিয়ে যাবে। তবে সমস্যা হলো, আমার মনে হয় সে আর কখনোই মা হতে পারবে না। এই কথা শুনে নিংরাজা প্রচন্ড ক্ষেপে যায়। সে ইউজেনের কাছে আসে আর এরপর দাসীকে জিজ্ঞেস করে, আমাকে সত্যি করে বলো যে আসলে কি হয়েছে। এরপরে সে সত্যি জানার পর তখনই চলে যায় ইয়াং এর বাড়িতে, আর সে ইউকে বলতে থাকে, আমি এখনই মুদানকে দেখতে চাই। একটু পরেই দেখা যায় মুদানের প্রাসাদে অনেক সৈনিকরা চলে এসেছে। তবে তারা ফিরে এসে নিংরাজাকে বলে যে তারা মুদানকে পায়নি। নিংরাজা ইয়াংকে বলে, তুমি আর আমি এত বছর ধরে একসঙ্গে আছি, আমাদের মধ্যে ভালোই সম্পর্ক, তাহলে এখন তুমি একটা দাসীর জন্য আমাদের সম্পর্ক ভাঙতে চাইছো? তুমি ওই মেয়েটাকে কেন লুকিয়ে রেখেছো? ইয়াং বলে, আমি আসলে আপনাকে সত্যি কথাই বলতে চাই। সত্যি হলো, ওই মেয়েটাকে আমি অনেক আগেই ভালোবেসে ফেলেছি। আমি তাকে বিয়েও করতে চাই, আর এই কথা আমি মহারাজকেও জানিয়ে দিয়েছি।
সে তখন একটা নোটিশ দেখায়, যেটা সে মহারাজকে পাঠিয়েছে। ইয়াং বলে, আমি চাই আপনি আমার উপর এইটুকু দয়া করুন। মুদানকে মেরে ফেললে রাজকুমারীর যে ক্ষতি হয়েছে সেটা ফেরানো সম্ভব না, আর এতে করে আপনার আর আমার সম্পর্ক ভেঙে যাবে, আর মহারাজের কাছেও আমি ছোট হয়ে যাব। তাই আমি চাই এই যাত্রা আপনি আমাকে ছেড়ে দিন। নিং রাজা তার এই কথাতে রাজি হয়ে যায়, আর সে সেখান থেকে চলে যায়। একটু পরে ইয়াং ভাবতে থাকে, আমি ওকে নিজের কনকিউবান বানাতে চাই, মুদান হয়তো মনে মনে কষ্ট পাবে। এরপর সে ভেতরে গেলে মুদান প্রচন্ড খুশি হয়। সে বলে, আপনি আমার জন্য এত কিছু করছেন, আমাকে বাঁচানোর জন্য আপনি আমাকে কনকিউবান বানাতে রাজি হয়েছেন, এই জন্য সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। ইয়াং বলে, আমি ভেবেছিলাম তুমি রাগ করবে। মুদান বলে, না, পদবি দিয়ে আমার কিছু আসে যায় না, কনকিউবান হতে আমার কোনো সমস্যা নেই, আমি শুধুমাত্র বাঁচতে চাই। এদিকে ইউজেন তার বাবাকে ধরে কাঁদছিল। সে বলছিল সে আর বাঁচতে চায় না, এই জীবন নিয়ে সে কি করবে। যিশু এমনিতেই তাকে পছন্দ করে না, এখন ইউজেন তাকে কোনো বাচ্চাও দিতে পারবে না, তাহলে যিশু তাকে কেন ভালোবাসবে। তখনই একজন এসে বলে যে যিশু আর তার বাবা এসেছে। ইউজেন তার বাবাকে ধরে বলে, বাবা তুমি যেও না, ও আমাকে ঘৃণা করবে। তার বাবা বলে, ওর এত সাহস নেই। এরপরে সিনে আমরা দেখতে পাই নিং রাজা যিশুকে একটা কাগজ দিয়েছে, যেখানে লেখা ছিল যিশু ইউজেনকে বিয়ে করবে, এরপর সে আর কখনো কোনো বিয়ে করতে পারবে না। যিশু আর যিশুর বাবা দুজনেই এই কথাতে প্রচন্ড অবাক হয়ে যায়। যিশুর বাবা বলে, ও আমার একমাত্র ছেলে, ওর যদি কোনো সন্তান না হয় তাহলে আমাদের বংশ আগাবে কি করে। নিং রাজা, আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা, কিন্তু ও আর বিয়ে করবে না, শুধুমাত্র একটা কনকিউবান রাখলেও তো চলে, যাতে আমাদের বংশকে একটু আগানো যায়। নিং রাজা বলে, কোনো প্রয়োজন নেই, দরকার পড়লে বাচ্চা দত্তক নেওয়া হবে, তবে যিশু আর কোনো বিয়ে কিংবা কোনো কনকিউবান রাখতে পারবে না। এই কথাতে প্রচন্ড ক্ষেপে যায়। সে বলে, আপনি এখন কি চাইছেন? আপনার মেয়ের জন্য আমি আমার বংশকে থামিয়ে রাখবো? পারবো না। তবে নিং রাজা তাকে মেরে ফেলার আদেশ দেয়। তখন যিশুর বাবা বলে, ঠিক আছে, আমি রাজি আছি। সে গিয়ে সেই কাগজে সই করে দেয়। যিশুর বাবা বলে, আমি যিশুকে নিয়ে চলে যাচ্ছি। তবে নিং রাজা বলে, আপনি একা যান, আপনার ছেলের অনেক বেশি চর্বি, আমাকে একটু তার চর্বি কমাতে হবে। যিশুর বাবা এরপর চলে যায়। নিং রাজা যিশুকে আঘাত করতে বলে। একজন সৈনিক তার পায়ে চরমভাবে আঘাত করে। এদিকে ইয়াং মুদানদের প্যাভিলিয়নে আসে, যেখানে সে শাওচুন আর দাফুকে বোঝাচ্ছিল যে সে মুদানকে অনেক আগে থেকেই পছন্দ করে। শাওচুন জিজ্ঞেস করে, কবে থেকে তোমরা একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছো? মুদান বলে, যেদিন সে আমাকে বাবার বানানো পিঠা এনে দিয়েছিল। সে ইয়াংকে জিজ্ঞেস করে, আর আপনি? ইয়াং বলে, আমি প্রথম দিনই ওকে দেখে পছন্দ করে ফেলেছিলাম, তবে পরে আমি জানতে পারি যে ওর অলরেডি বিয়ে হয়ে গেছে, তাই আমি আর ওকে বলার সাহস পাইনি। এই কথা শুনে মুদান তার দিকে তাকিয়ে থাকে। এরপরে মুদান রানীর কাছে আসে। সে রানীর জন্য কিছু ওষুধ বানিয়ে নিয়ে এসেছে, যাতে রানীর অ্যামনেসিয়া অর্থাৎ রাতে জেগে থাকার সমস্যা দূর হয়ে যায়। বাইরে থেকে ইয়াং আর মহারাজ তাদের দুজনের কথা শুনছিল। এখানে রানী মুদানকে তার সকল কষ্টের কথা বলে। সে বলে সেও মুদানের মতো মুক্ত আকাশে উড়তে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়। তবে সে তো রানী, তার অনেক নিয়ম কানুন রয়েছে। সে স্বাধীনভাবে একটু বসতেও পারে না, নিজের মন মতো খাবারও খেতে পারে না। সবকিছুই তাকে নিয়ম মেনে করতে হয়, যেই জীবন তার একদমই পছন্দ না। এই কথা যখন মহারাজ শুনতে পায় তখন তার খুব খারাপ লাগে, তাই সে সেখান থেকে উঠে চলে যায়। এদিকে যিশুকে দেখানো হয়, যাকে কিনা নিং রাজা বন্দি করে রেখেছিল। একজন সৈনিক এসে তাকে খাবার দিলে যিশু বলে, আমি কোনো খাবার খেতে চাই না, আমি মরে যেতে চাই। আমার বাবা মাকে গিয়ে বলো আমি তাদের বংশ এগিয়ে নিয়ে যেতে পারলাম না, আমাকে যেন তারা ক্ষমা করে দেয়। সেই গার্ড বলে, আপনি মরে যেতে চান? তবে নিং রাজা তো আপনাদের বাড়িতে অনেক উপহার পাঠিয়েছে, যেগুলো দেখে আপনার বাবা মা তো অনেক খুশি, তারা তো আপনার বিয়ের জন্য ভালো দিন খুঁজছে। সেই লোক আর একটা পিঠা দেখিয়ে বলে, এটা খান। নিং রাজা বলেছে, এটা দেখলে নাকি আপনার খিদা পাবে। আপনি জানেন এটা কিসের মিষ্টি? আপনার আগের স্ত্রী আর ফুলমন্ত্রী বিয়ে করছে, এটা সেটারই মিষ্টি। এই কথা শুনে যিশু একেবারে ভেঙে যায়। সে রাগে দুঃখে ঘৃণায় সেই পিঠা খেতে শুরু করে। খেতে খেতে সে হাসতে থাকে। পরদিন যিশু ইউজেনের কাছে আসে। ইউজেন তাকে দেখে বলে, তোমার পায়ে কি হয়েছে? যিশু বলে, তোমার কথা শুনে আমার অনেক খারাপ লেগেছিল, আমি দৌড়ে আসতে চেয়েছিলাম, তখন পড়ে গিয়ে পায়ে ব্যথা পাই। ইউজেন কেঁদে কেঁদে বলে, আমি তো ভেবেছিলাম এই কথা জানার পর তুমি আমার কাছে আসবেই না। যিশু বলে, এটা কেমন কথা? তোমার কষ্ট মানে আমার কষ্ট। ইউজেন, চলো আমরা বিয়ে করে ফেলি, 3 দিন পর আমাদের বিয়ে। ইউজেন তো এই কথায় ভীষণ খুশি হয়ে যায়। এরপরে সওদাগরদের লিডার অর্থাৎ শাওচুনের বাবা মুদানের কাছে আসে। আসলে রাজকুমারী বিয়ের জন্য কিছু ইউনিক ফুল চেয়েছে, যেটা ওনার কাছে নেই, তাই সে মুদানের কাছে এসেছে। মুদানের কাছে অনেকগুলো পদ্ম ফুল ছিল, সে সেগুলো বিক্রি করতে রাজি হয়। তবে বিনিময়ে সে শাওচুনের বাবার কাছে তার মায়ের বাগানটা চায়, যেটা কয়েকদিন আগে শাওচুনের বাবা আগের মালিকের কাছ থেকে কিনে রেখেছে। শাওচুনের বাবাও এতে রাজি হয়। রাতের বেলা ইয়াং মুদানের কাছে আসে। ইয়াং বলে, এটা আমার প্রথম বিয়ে, তবে আমার অনেক খুশি লাগছে, তোমার কেমন লাগছে?
মুদান বলে, আমারও অনেক খুশি লাগছে, কারণ আমি আমার মায়ের বাগানটা কিনতে পেরেছি। তবে আরেকটা বিষয়েও আমি খুশি যে আপনি আমাকে আপনার কনকিউবাইন বানাতে রাজি হয়েছেন। এতে আমার জীবন বেঁচে গেছে। এই জন্য আপনাকে আবারও ধন্যবাদ। ইয়াং বলে, ঠিক আছে, আজ রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল সকালে আমি আসার আগেই কিন্তু তৈরি হয়ে যাবে। মুদান বলে, আচ্ছা। এরপরে পরদিন মুদান বউ সাজছিল, তখন হঠাৎ করেই শাওচুন এসে তাকে একটা কথা বলে। এরপরেই দেখা যায় ইয়াং জামাই সেজে সেই প্যাভিলিয়নের কাছে এসেছে। তবে প্যাভিলিয়ন থেকে কেউ বের হয় না। ইয়াং এরপর চালের উপরে টাকা ছুঁড়ে মারে। একটু পর ধীরে ধীরে দাফু বের হয়। এদিকে আমরা দেখতে পাই শাওচুন মুদানকে রাজপ্রাসাদে নিয়ে এসেছে। আসলে মুদানের পদ্ম ফুলগুলো হঠাৎ করেই ঝিমিয়ে পড়েছে, তাই রাজকুমারীর দাসী শাওচুনের বাবাকে ধরে নিয়ে এসেছিল। এর কয়েক মিনিটের মাথায় ইয়াং সেখানে চলে আসে। সে সেই দাসীকে বলে, আজ এত বড় একটা দিন, আর তোমরা আজও আমার মালিককে এখানে ডেকে নিয়ে এসেছো। মুদান সেখানে কিছু কাজ করে সেই ফুলগুলোর ভেতর থেকে পোকা সরিয়ে দেয়, যার ফলে ফুলগুলো আবার তাজা হয়ে যায়। ইয়াং এরপর মুদানের হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে। এদিকে ইউজেন বউ সাজছিল। তখন সে যখন পদ্ম ফুল দেখতে পায়, সে পদ্ম ফুলটা নিজের হাতে নিয়ে তার মাথায় ধরে। সে বলে, যিশুর ফুল অনেক পছন্দ, তাই তোমরা এটা আমার মাথায় লাগিয়ে দাও। এদিকে আমরা যিশুকে দেখতে পাই, যে কিনা বর সেজে তার বাড়ি থেকে বের হয়ে যায়। আসলে সে সিদ্ধান্ত নিয়েছে সে ইউজেনকে বিয়ে করবে, আর এরপর সে নিংরাজার প্রাসাদেই থেকে যাবে। যিশু যখন মন খারাপ করে গাড়িতে করে আসছিল, তখনই সে জানালা দিয়ে দেখতে পায় ইয়াং মুদানকে ঘোড়ায় করে নিয়ে যাচ্ছিল। তখন তার আরো খারাপ লাগতে থাকে। এরপরে যিশু রাজপ্রাসাদে এসে পৌঁছায়, আর সকল নিয়ম মেনে ইউজেন আর তার বিয়ে হয়ে যায়। এদিকে ইয়াং মুদানকে মুদানের প্যাভিলিয়নেই নিয়ে আসে, যেটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছিল। মুদান সেখানে নিজের বানানো একটা ওয়াইন দেয়। এরপরে তারা দুজনে বিয়ের ওয়াইন খায়। ইয়াং যখন ওয়াইনের পাত্রটা রাখতে যায়, তখন সে টেবিলের উপরে তাদের সাইনটা দেখতে পায়। ইয়াং বুঝতে পারে না এখন সে কি করবে, তাই সে ট্রে দিয়ে সেটা ঢেকে দেয়। মুদানও সেটা দেখতে পায়। এরপরে তারা দুজনেই হাসতে থাকে। একটু পরেই সেখানে বাকিরা সবাই চলে আসে। মিস্টার শু বলে, এভাবে কি বিয়ে হয় নাকি? তোমরা যাও, মুদানকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসো। এরপরে রাতের বেলা তাদের সুন্দর করে বিয়ে হয়। একটু পরে তাদেরকে এক ঘরে নিয়ে যাওয়া হয়, আর এরা বাইরে বসে দরজার ফাঁক দিয়ে তাদেরকে দেখছিল। মুদান ইয়াং এর পোশাক খুলে দেয়, আর ইয়াং মুদানের মাথার ক্লিপ খুলে দেয়। ইয়াং এরপরে তাকে একটা চিরুনি উপহার দেয়। মুদান চিরুনিটা পেয়ে ভীষণ খুশি হয়। বাইরে থেকে ইউ বাকিদেরকে বলে, তোমরা জানো এই চিরুনিটা কি? এটা আমাদের সাহেবের মায়ের চিরুনি। তবে এই কথা ইয়াং মুদানকে বলে না। তাকে বিয়ে করার জন্য মুদান আবারও ইয়াংকে ধন্যবাদ জানায়। সে বলে, ভবিষ্যতে যদি কখনো আপনি আপনার আসল ভালোবাসা পেয়ে যান, তাহলে আপনি আমার চিন্তা করবেন না। সে বলে, জানেন, আগের বার আমার আসল বিয়ে হয়েছিল, কিন্তু তখন আমি খুশি ছিলাম না। আর এখন আমি খুশি, কিন্তু এটা আমার নকল বিয়ে। এই কথাটায় ইয়াং এর একটু খারাপ লাগে। আসলে ইয়াং তো তাকে মন থেকেই পছন্দ করে, তবে সেই কথাটা মুদানকে বলতে পারছে না। একটু পরে ইয়াং নিজের খোপা থেকে একটু চুল কেটে মুদানকে দিয়ে দেয়। আসলে এটা তাদের একটা নিয়ম। এখানে সিন কাট হয়ে যায়। পরদিন সকালে ইয়াং খুশি মনে বাইরে আসে। তখন সে দেখতে পায় মুদানের প্যাভিলিয়ন খালি করা হচ্ছে, সবাই চলে যাচ্ছে। সে দাফুকে জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? দাফু বলে, আমরা সবাই নতুন বাগানে চলে যাচ্ছি, এখন থেকে আমরা সেখানেই থাকবো। ইয়াং এর তো এই কথা শুনে মাথাই নষ্ট হয়ে যায়। সে বলে, কাল বিয়ে হলো আর আজও আমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, মানুষ কি বলবে? ইউ বলে, আমি কি গিয়ে ম্যাডামকে বলবো ফিরে আসতে? ইয়াং বলে, না, দরকার নেই, তুমি গিয়ে বরং বলো যদি ওর কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে যেন ও আমাকে বলে। এরপরে দেখা যায় ইয়াং বাড়িতে ছিল। তখনই নিংরাজা তার জন্য একটা বড় উপহার নিয়ে আসে। ইয়াং খুশি হয়ে যখন উপহারটা খুলে, তখন দেখতে পায় এর ভেতর থেকে একটা বউ বেরিয়ে এসেছে। নিংরাজা বলে, আগে আমি তোমাকে বারবার বলেছি বিয়ে করতে, কিন্তু তুমি আমাকে বারবার না করে দিয়েছো। এখন তুমি একটা কনকিউবাইন রেখেছো। কনকিউবাইনই যদি রাখবে তাহলে একটা কেন রাখবে? বেশি করে রাখো। বেশি কনকিউবাইন থাকলে তোমার বংশ তাড়াতাড়ি বাড়বে। ইয়াং এই কথায় প্রচন্ড অবাক হয়ে যায়। সে বলে, আমি গতকাল বিয়ে করেছি, আজ যদি আমি আরেকটা বিয়ে করি তাহলে লোকে আমাকে কি বলবে, আর আমার আগে স্ত্রী বা কি ভাববে? নিংরাজা বলে, কনকিউবাইনের আবার কিসের ভাবা ভাবি, তোমার যে কয়টা ইচ্ছে তুমি সে কয়টা কনকিউবাইন রাখতে পারো। ইয়াং তার কথার কোনো উত্তর দিতে পারে না। নিংরাজা এরপরে চলে আসে। আসলে নিংরাজা এই মেয়েটাকে নিয়ে এসেছে যাতে সে এর মাধ্যমে ইয়াং এর উপরে নিজের কবজা রাখতে পারে। এদিকে তার নতুন বাগানে আরো অনেক লোক রেখেছে। তারা একসঙ্গে মিলে রাতের খাবার খাচ্ছিল। তখনই তারা জানতে পারে ইয়াং আজ আবার আরেকটা বিয়ে করেছে। একটু পরে ইয়াং এসে তাকে একটা ঢিল ছুঁড়ে মারে। মুদান বাইরে গিয়ে বলে, কি হলো, আপনি আজ আবার একটা বিয়ে করেছেন, আমার কাছে কেন এসেছেন? ইয়াং বলে, এই সবকিছু তোমার জন্য হয়েছে, আবার তুমি আমার সঙ্গে কথা বলছো? বিয়ের পরদিনই তুমি এখানে চলে এসেছো, এটা কোনো কথা? তোমার কি মনে হয় আমি ইচ্ছে করে বিয়ে করেছি আরেকটা? নিংরাজা ওই মেয়েটাকে নিয়ে এসেছে। মুদান বলে, আমি বুঝতে পেরেছি। আগে আপনি একেবারে না করে দিতেন যে আপনি কখনো বিয়েই করবেন না, কিন্তু এখন যেহেতু আপনি একটা কনকিউবাইন রেখেছেন, তাই এখন যদি অন্য কেউ আরেকটা কনকিউবাইন এনে দিয়ে যায়
আপনার তো না করার কোনো মুখ নেই। ঠিক আছে, আমি যখন সমস্যা পাকিয়েছি তাহলে আমি এই সমস্যার সমাধান করব। ইয়াং বলে, তুমি কি এভাবেই যাবে নাকি বাড়িতে? লোকে আমাকে কি বলবে যে আমার বউ কেমন? একটু পরেই দেখা যায় বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। ইয়াং তার নতুন বউকে নিয়ে আসে। এরপরে সেখানে মুদানও আসে। মুদান এখানে সবাইকে ড্রিঙ্ক খেতে দেয়, আরো বিভিন্ন ধরনের সুগন্ধি দেয়, আর বলে যে তার দোকানে সে এই সকল জিনিস বিক্রি করে এবং এখন সে একটি নতুন বাগান তৈরি করছে, যেটা আসলে হবে একটা পার্ক। এগুলো কথা শুনে তো সবাই ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, আমরা তো কোনোদিন ভাবতেও পারিনি যে ফুলমন্ত্রীর বড় স্ত্রীর এত গুণ। ইয়াংও ভীষণ খুশি হয়। এরপরে অনেক রাত হয়ে গেছে, তবে ইয়াং এখনো নতুন বউয়ের ঘরে আসেনি। এই মেয়েটার নাম হলো জিয়াং। জিয়াং বুঝতে পারে ইয়াং হয়তো মুদানের ঘরে গেছে। এদিকে মুদান আর ইয়াং একসঙ্গে বসেছিল। মুদান বলে, ওই মেয়েটা এখনো আসছে না কেন? এতক্ষণে তো চলে আসার কথা। একটু পরেই তারা পায়ের শব্দ শুনতে পায়, আর তারা এমন নাটক করতে থাকে যে ইয়াং প্রচন্ড ড্রাঙ্ক হয়ে আছে। সে মুদানকে ছেড়ে এখান থেকে যেতেই চায় না। মুদান বলে, বোন তুমি আজ চলে যাও, আজ উনি অনেক বেশি ড্রিঙ্ক করেছে, তুমি ওনাকে সামলাতে পারবে না, উনি বরং আজ এখানেই থাক, তুমি চলে যাও। এই বলে সে দরজা লাগিয়ে দিয়ে ইয়াং এর সাথে এসে শুয়ে পড়ে। জিয়াং এর তো প্রচন্ড রাগ হচ্ছিল। সে বলে, প্রথম রাতেই এই ফুলমন্ত্রী এখানে চলে এসেছে, তাহলে আমি তার মন জয় করবো কি করে, আর নিংরাজাকে সব তথ্যই বা দিব কি করে? এরপর সে বলে, ঠিক আছে, আরো অনেক সময় আছে। এই বলে সে চলে যায়। এদিকে মুদান উঠতে চাইলে ইয়াং বলে, এত তাড়া কিসের, আর একটু শুয়ে থাকো। একটু পরে মুদান বুঝতে পারে জিয়াং চলে গেছে, তাই সে উঠে বসে। ইয়াং এরপরে তাকে একটা নকশা দেয়, যেটা একটা পার্কের নকশা, যেরকম ভাবে পার্ক বানালে সেটা অনেক সুন্দর হবে। মুদান এতে ভীষণ খুশি হয়। ইয়াং বলে, তাহলে আমি এখন আসি। মুদান বলে, ঠিক আছে। ইয়াং এর ইচ্ছা করছিল এখানে থেকে যেতে, তবে মুদান নিজেই তাকে থাকতে বলে না, তাই সে কি করে থাকবে, এই জন্য সে চলে যায়। পরদিন সারাদিন কাজ শেষে রাতের বেলায় ইয়াং বাড়িতে আসলে দেখতে পায় মুদানের প্যাভিলিয়নে আলো জ্বলছে। সে প্রচন্ড খুশি হয়ে দৌড়ে সেখানে আসে, আর সে দেখতে পায় মুদান রান্না করছে। মুদান তাকে কাছে ডাকে। ইয়াং বলে, তুমি তোমার বাগানে যাওনি? মুদান বলে, সেখানে লোক আছে, অনেক লোকেদের আমি রেখেছি, আবার দাফু আছে, সেখানে তো আমি থাকতে যাব না, ওটা আমি একটা পার্ক বানাবো, আমার বাড়ি তো এটাই। ইয়াং তার এই কথাতে ভীষণ খুশি হয়। সে দোলনায় গিয়ে বসলে মুদান তাকে তার রান্না করা গ্রিল দেয়। এরপর সেও পাশের দোলনাতে বসে থাকে। তারা দুজন এখানে ভীষণ খুশি ছিল। পরদিন যিশু তাদের বাড়িতে আসে। যিশুর মা বলে, তুমি এতদিন পর আসলে, আবার নিজের হাতে রান্না করলে, আমি ভেবেছিলাম তুমি আর আসবেই না। যিশু বলে, কেন, আপনাদের কি আমাকে নিয়ে চিন্তা হচ্ছে নাকি? আপনারা যা চেয়েছিলেন তা তো পেয়েই গেছেন, তাহলে সমস্যা কোথায়? তার বাবা তখন প্রচন্ড রেগে যায়। সে যিশুকে মারতে চাইলে যিশু তার হাত ধরে ফেলে আর বলে, এতদিন পর্যন্ত আপনারা যা বলেছেন আমি তাই শুনেছি, এবার পালা আমার। আপনাদের অনেক শখ না কুকুরের মতো বেঁচে থাকার? নিংরাজা শখ করে আপনাদেরকে একটা কুকুর দিয়েছিল না? আজ আপনারা তৃপ্তি করে কিসের মাংস খেয়েছেন জানেন? এই কথা শুনে তারা বুঝতে পারে যিশু সেই কুকুরটাকেই রান্না করেছে। তারা তখন বমি করতে চায়। যিশুর মা তো অজ্ঞানী হয়ে যায়, আর যিশু সেখান থেকে চলে আসে। এরপরে মুদান তার মায়ের বাগানটাতে কিছু কাজ করছিল। তখন সেখানে ইয়াং চলে আসে। ইয়াং তাকে একটু বিশ্রাম নিতে বলে। ইয়াং বলে, তুমি এখানে বসো, তুমি কি খোদাই করছো সেটা আমি খোদাই করে দিই। ইয়াং মাটি খুঁড়তে থাকলে বুঝতে পারে এখানে কিছু একটা আছে। এরপরে তারা দেখতে পায় সেখানে বড় বড় ওয়াইনের দুটো জার পাওয়া গেছে। মুদান দেখতে পায় সেখানে তার মায়ের হাতের লেখা আছে, যেটা তার মা রেখেছিল, যখন মুদানের বিয়ে হবে তখন সেটা বের করবে। মুদান এটা দেখে কাঁদতে শুরু করে। এরপরে তারা সেই ড্রিঙ্ক খায়। একটু পরে তারা সেখানে একটি টেম্পলে যায়। ইয়াং বলে, তোমার মা এই ওয়াইনটা তার জামাই আর মেয়ের জন্য রেখেছিল, তো আমারও তো এখানে বসা উচিত। মুদান বলে, আপনি নিংরাজাকে বোকা বানাচ্ছেন, বানান, আমার মাকে না। সে তাকে উঠিয়ে দেয়। এরপরে সে এখানে অনেক ড্রিঙ্ক করতে থাকে। একসময় সে অজ্ঞান হয়ে যায়। তখন ইয়াং এসে তাকে ধরে ফেলে। এরপরে ইয়াং তাকে পিঠে করে নিয়ে যাচ্ছিল। মুদান ঘুমের ঘরে বলে, তুমি কে? ইয়াং বলে, আমি ইয়াং। মুদান বলে, ইয়াং? ইয়াংকে তো আমি চিনি। ইয়াং বলে, তাই বুঝি, কে সে? মুদান বলে, সে আমার স্বামী। ইয়াং এতে থমকে যায়। সে দাঁড়িয়ে পড়ে। মুদান বলে, একটা সিক্রেট বলবো তোমাকে, সে আমার নকল স্বামী। ইয়াং এরপর আবার হাসতে শুরু করে। পরদিন আবারও মুদান তার মায়ের বাগানটাতে কিছু কাজ করছিল। তখন সেখানে একজন নেনি এসে বলে, একটু আগে এক ছেলে এই পিঠাগুলো দিয়ে গেছে। মুদান সেই পিঠাগুলো দেখলে বুঝতে পারে এগুলো শ্যাঙ্গির বানানো পিঠা। হয়তো শ্যাঙ্গির ভাই এখানে এসেছিল। সে তখন শ্যাঙ্গি আর শ্যাঙ্গির ভাইয়ের একটা আঁকা ছবি নিয়ে রাস্তায় রাস্তায় খুঁজতে থাকে। তখন সে শ্যাঙ্গির ভাইকে পেয়ে যায়। এর নাম হলো লিয়ান। মুদান লিয়ানকে বলে, তোমার বোন আর আমি বোনের মতোই ছিলাম, তাই তুমি আমাকে আপু বলে ডাকবে, আর এখন থেকে আমার এখানেই থাকবে। এরপরে সে তাকে শাওচুনের কাছে নিয়ে আসে, যাতে শাওচুন তার চিকিৎসা করতে পারে। শাওচুন বলে, ও অনেকটাই অসুস্থ, আর ওর চিকিৎসার জন্য যে ওষুধের দরকার সেটার অনেক দাম। মুদান বলে, ঠিক আছে, তুমি ওই ওষুধ আনো, তবে ওকে বলবে না যে ওকে এত দামি ওষুধ খাওয়ানো হয়, ওকে বলবে যে ওকে কম দামি ওষুধ খাওয়ানো হয়।
এরপরে মুদান শাওচনের সঙ্গে কিছু কথা বলছিল। তখনই হঠাৎ করে তার মাথা ঘুরে যায় আর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে সিনে দেখা যায় মুদান শুয়ে আছে, তার পাশে ইয়াং আর দাফু আছে। মুদানের জ্ঞান ফিরলে দাফু তার জন্য ওষুধ বানাতে যায়। একটু পরেই সেখানে লিয়ান চলে আসে। সে মুদানের জন্য একটা নুডলস বানিয়ে নিয়ে এসেছে। সে মুদানকে নিজের হাতে খাইয়ে দিতে চায়। ইয়াং বলে, আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি। তবে মুদান বলে, আমার হাত ভালো আছে, আমি নিজেই খেতে পারবো। সে নিজেই খেতে শুরু করে। ইয়াং লিয়ানকে বলে, তুমি এখন আসতে পারো। লিয়ান বলে, কিন্তু আমি তো আপুকে খেতে দিচ্ছি। ইয়াং বলে, স্বামী স্ত্রী একসঙ্গে বসে আছি, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, বাচ্চাদের এখানে থাকা ঠিক না। লিয়ান লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় মুদান অসুস্থ শরীর নিয়েই আবার বাগানে এসেছে। ইয়াং তখন তাকে কাজ করতে না করে। তখনই তারা শুনতে পায় তাদের কর্মচারীরা সবাই এখানে চলে এসেছে। তারা তখন লুকিয়ে পড়ে। কর্মচারীরা তখন একজন আরেকজনকে বলছিল, আমাদের মাস্টার অসুস্থ, তাই আমাদের নিজেদেরই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যত তাড়াতাড়ি আমরা এই পার্কটাকে সম্পূর্ণ করতে পারবো ততই ভালো। তাই তারা রাতের বেলায় সবাই কাজ করতে লেগে পড়ে। মুদান এটা দেখে ভীষণ খুশি হয়, আর মুদানকে খুশি দেখে ইয়াং খুশি হয়। পরের সিনে আমরা দেখতে পাই মুদানের পার্ক তৈরি হয়ে গেছে। আজ পার্কের প্রথম দিনই আজ শত শত মানুষ এখানে এসেছে। মুদান আজ অনেক সুন্দর করে তৈরি হয়ে পার্কের একটা উঁচু জায়গায় দাঁড়ায়, আর সে বলতে থাকে, মা, তুমি কি আমাকে দেখছো? আমি এখন আর তোমার সেই ছোট্ট মুদান নেই। আজ আমি একটা বড় পার্ক এবং কয়েকটা দোকানের মালিক। লোকে আমাকে মালকিন বলে ডাকে। তুমি কি খুশি হয়েছো, মা? আর এখানেই এই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমরা হয়তো অবাক হচ্ছ যে এটা কেমন এন্ডিং। আসলে এটা হলো ওপেন এন্ডিং, কারণ এই ড্রামার আরো একটা সিজন আসবে। তবে সেটা কবে আসবে সেটা নিউজ এখনো আমরা পাইনি। আসলে ইনশাল্লাহ আমি করব। তো বলো, সিজন 1 এর গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে? তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানিয়ে দিও। এরপরে তোমরা কোন ড্রামাটা দেখতে চাও সেটাও জানিয়ে দিও। ভিডিওতে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।